You are watching Channel 20 TV. Be with Channel 20 and let us make things better together. সুধী দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 20 আয়োজিত আমাদের আজকের বিশেষ আলোচনা অনুষ্ঠানে। আমাদের আজকের অতিথি ব্যারিস্টার রোশনা ইমাম। তার সাথে আলোচনা করে কিছুটা বোঝার চেষ্টা করব কেমন হচ্ছে আমাদের বিচার বিভাগের কাজ, কেমন হচ্ছে তার কাজ, কত সহজে আমরা বিচার বিভাগ এবং আইন কানুন নিয়ে কিছুটা বুঝতে পারি। তার সহায়তা নিব এখন। দেখি আমরা কতটা ক্লিয়ার হতে পারি তার কাছ থেকে। আসুন সকলে আমন্ত্রণ জানাই ব্যারিস্টার রোশনা ইমামকে। ম্যাডাম, আসসালামু আলাইকুম, হাউ আর ইউ? কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ডক্টর আসিফ, আমরা ভালো আছি, চলছে মোটামুটি যতটুকু থাকা যায় ভালো এই পরিস্থিতিতে। সো আমি প্রথমে আপনাকে একটু বলতে চাই, আমরা কিন্তু গতানুগতিক ভাবে যেভাবে ইন্টারভিউ করি বা আলোচনা অনুষ্ঠান করি সেটা থেকে একটু বাইরে এসে খুব সহজভাবে আপনার কাছ থেকে বোঝার চেষ্টা করব আইনের কিছু মারপ্যাচ, কিছু বেসিক জিনিসগুলো। সো as Dr. Asif, I'm not going to ask any questions. এগুলা কোশ্চেনগুলো করব একদম আমাদের সাধারণ জনগণের পার্সপেক্টিভে। I hope you'll not mind. I hope you'll just make things clear for the sake of our mass population. আমাদের মানুষদের জন্য আপনি একটু কষ্ট করে একটু ক্লারিফাই করবেন, সে আশা করি। দেখা যাক আমরা কতটা ক্লিয়ার করতে পারি। ওকে, চেষ্টা করব। জি, আমার ফার্স্ট কোশ্চেন টু ইউ, এই যে আমরা বলি যে আইনজীবী, উকিল, অ্যাডভোকেট, ব্যারিস্টার, I mean, we get confused as a general public. আপনি কি একটু ক্লিয়ার করতে পারবেন এগুলো আসলে ডিফারেন্সটা কি? জি জি অবশ্যই। আমি বাংলাদেশের কনটেক্সটই ক্লিয়ার করি। বাংলাদেশে আমরা সাধারণত যে ভাষা বা শব্দগুলো ইউজ করে থাকি, একটা হচ্ছে ব্যারিস্টার শুনবেন আপনি, আরেকটা শুনবেন অ্যাডভোকেট, আরেকটা আপনি যেটা বললেন আইনজীবী। তো আইনজীবী বলতে ইটস এ জেনারেল ওয়ার্ড, ইন আদার ওয়ার্ডস লয়ার্স, মানে এদের সবাইকেই আইনজীবী বলা যায়। কিন্তু অ্যাডভোকেট হচ্ছে, আপনার অ্যাডভোকেট হতে হলে একটা পরীক্ষা দিতে হবে এবং সেই পরীক্ষা পাশ করতে হবে, সেখান থেকে আপনি লাইসেন্স পাবেন টু কল ইউরসেলফ অ্যান অ্যাডভোকেট। আমাদের যে বাংলাদেশ বার কাউন্সিল আছে, পরীক্ষাটা দিয়ে পাশ করলে বার কাউন্সিলের সাথে আপনি এনরোলড হবেন। সো শুধু তখনই আপনি নিজেকে অ্যাডভোকেট হিসেবে পরিচয় দিতে পারবেন, এবং এটা হচ্ছে প্রথম পরীক্ষাটা। তারপরে আমাদের সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করার জন্য একটা নির্ধারিত সময় পার হওয়ার পরে আরেকটা পরীক্ষা দিতে হয়, সেট অফ এক্সামস। সেটা পাশ করলে আপনি হাইকোর্ট এনরোলড অ্যাডভোকেট হিসেবে নিজেকে পরিচয় দিতে পারেন। সো দিস ইজ হোয়াট অ্যাডভোকেট মিনস। অ্যাজ ফর ব্যারিস্টার, এটা হচ্ছে গিয়ে আপনি ইংল্যান্ড থেকে পড়াশোনা করে ওখানে বার ভোকেশনাল কোর্স বলে 1 বছরের একটা পরীক্ষা, একটা কোর্স নিয়ে পরীক্ষা দিয়ে পরীক্ষায় পাশ করে Honorable Society of Lincoln's Inn থেকে you'd be called, that's somewhat of an কি বলবো, গ্রাজুয়েশন সেরেমনি আপনি বলতে পারেন, তখন ইউ কল ইউরসেলফ আ ব্যারিস্টার। এই 1 বছরের কোর্সটা, যেটার পরে আমি নিজেকে ব্যারিস্টার হিসেবে পরিচয় দিতে পারি, এটার আগে আপনি আপনার আন্ডারগ্র্যাডটা করেন, মানে এলএলবি পাশ করার পরে এই কোর্সটাতে ঢোকার জন্য আপনি এলিজিবল হন। সো ইউকে থেকে এভাবে করে পড়ে আসলে আপনি নিজেকে, মানে আমি বার পাশ করে এসছি বা ব্যারিস্টারি পড়ে এসছি, সাধারণ ভাষায় এটাই বলা হয়। সো আই গেস দিস আর দ্য ডিফারেন্সেস। আর আইনজীবী এদের সবাইকেই বলা হয়, কিন্তু বাংলাদেশে প্র্যাকটিস করতে হলে আপনার অ্যাডভোকেট হতে হবে এবং ওই পরীক্ষাগুলো দিয়ে অ্যাডভোকেটের লাইসেন্সটা পেতে হবে। আপনি বার করে এসেই যে প্র্যাকটিস করতে পারবেন তা নয়, প্র্যাকটিস করার জন্য এই লাইসেন্স গুলো দরকার হবে। সো ইউ হ্যাভ টু বি অ্যান অ্যাডভোকেট টু প্র্যাকটিস ইন বাংলাদেশ। So can I make a statement like all the barristers are advocates, but all the advocates are not barristers? Does it make sense? Not really, কারণ দেখা যাচ্ছে অনেক ব্যারিস্টার এসে এই অ্যাডভোকেটের পরীক্ষা আইদার দিচ্ছে না বা পাশ করছে না, বা ওনারা চাকরিতে বা অন্য কিছুতে নিয়োজিত হয়ে গেছেন, সেক্ষেত্রে ওনারা কিন্তু অ্যাডভোকেট না। তো অ্যাডভোকেট হতে হলে পরীক্ষাগুলো দিতে হবে। That is wise.
who's কে আর কি একটু উপরের দিকে ডিফারেন্সিয়েট কি করা যায় ব্যারিস্টার না অ্যাডভোকেট এটা কিভাবে বুঝবো? বোঝার আসলে খুব একটা যে উপায় আছে তা নেই। আপনি মানে অ্যাডভোকেট তো সবাই, মানে আমি ইংল্যান্ডে বার পাস করেছি, বাংলাদেশে এসে আমি অ্যাডভোকেটশিপের যে পরীক্ষাগুলো আছে সেগুলো দিয়েছি, পাশ করে অ্যাডভোকেট হয়েছি। So I'm a practicing barrister who's and I have to be an advocate. Advocate ছাড়া তো আমি আইন পেশায় প্র্যাকটিস করতে থাকতে পারবো না বাংলাদেশে। তো বাংলাদেশে যারাই নিজেদেরকে আইনজীবী হিসেবে পরিচয় দেয়, they're all advocates. Okay, got it. কিন্তু they're not necessarily all barristers. Barristers হতে হলে বাইরে থেকে পাশ করে আসতে হবে, ইংল্যান্ডে ওই কোর্সটা করে আসতে হবে। Now it's going to take me to the next question. কেন ইংল্যান্ডে? আমি অন্য দেশে পড়ালেখা করলে সমস্যা কোথায়? আমাকে কেন ইংল্যান্ডে গিয়ে করতে হবে? Or is it compulsory? না, it's not compulsory, কিন্তু আমাদের দেশে সবচেয়ে বেশি প্রাধান্য এবং প্রেফারেন্স দেয়া হয় ইংল্যান্ডের এডুকেশনকেই so far as law is concerned, and এটার কারণ হচ্ছে গিয়ে আমাদের কিন্তু legal systemটা is the same. আমরা common law systems, আমরা এটা inherit করেছি from the British. While the British they were ruling British India, এই সিস্টেমটাকে ডেভেলপ করেছে পুরো ব্রিটিশ ইন্ডিয়ার উপরে। So that's where we inherit this from. Hence এখনো and the legal system is the same, common law system. So unlike America, সেটা common law system না। তো সেই কারণেই ইংল্যান্ড থেকে বেশিরভাগ লয়ার্স পড়ে আসছে এবং প্র্যাকটিস করছে এখানে। আমরা সচরাচর শুনে থাকি আইনের চোখ অন্ধ। What does that mean? অন্ধ হলে সে কিভাবে পথ দেখবে বা অন্যকে পথ দেখাবে? Does it mean that যেটা বোঝানো হচ্ছে যে আইন কারো পক্ষ নেয় না, পক্ষ না নিলে কিভাবে একজন উইনার হয়? I mean, we get confused. In fact, আপনি you've just answered my question. Essentially impartiality. The law is impartial. আমি মানে ব্লাইন্ডফোল্ডটা খুলে আমি দেখে কারো সাইড নিচ্ছি না। সো যাতে এই পক্ষপাতিত্ব বা পার্শিয়ালিটির কোনো স্কোপ না থাকে, দ্যাট ইজ ওয়াই এটা বলা হয় metaphorically that law is blind. Now you're a professional, you're a barrister, you're an advocate. Now আমি একজন আপনার ক্লায়েন্ট, আমি আসলাম এবং বললাম যে আমার এরকম একটা প্রবলেম হচ্ছে, I'm sharing my case with you. Do you judge before the judges? আপনি কি আমাকে ethically চিন্তা করবেন যে আপনি আমার পক্ষ নিয়ে কেসটা লড়বেন কি লড়বেন না? সেক্ষেত্রে আপনি কোনো কি বেঞ্চমার্ক ফলো করেন নাকি রিগার্ডলেস আপনি মনে করেন এটা সবার জন্যই সমান অধিকার পাওয়া উচিত, আইনের সুযোগ সুবিধা নিতে সবাই পারে, আমি কেন তাকে হেল্প করবো না? কিভাবে আপনি এটা ডিসাইড করেন অ্যাজ এ লয়ার? জি, এখানে আমি ফার্স্ট রেফারেন্স আপনাকে দেব আমাদের সংবিধানের কনস্টিটিউশন, যেখানে বলা হয়েছে ইকুয়ালিটি বিফোর দ্য ল। মানে ইট ডাজন্ট ম্যাটার আপনি কি করে এসেছেন বা আপনার কি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন অর এনি আদার ফ্যাক্টর, কিছু ম্যাটার করে না। সো ফার এজ দ্য ল ইজ কনসার্ন, এভরিওয়ান উইল বি ট্রিটেড ইকুয়ালি। সো সেভাবেই নিজেকে পরিচালনা করার চেষ্টা করে থাকি আমরা। বাট হ্যাভিং সেড দ্যাট, আমরা তো উই আর অল হিউম্যানস অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। তো হয়তো অনেক সময় জাজ করা হয়ে যায়, and আমি যে মানে শুধু নিজের কথা বলছি যে তা না, বাট হয়তো অনেকেরই আমি শুনেছি যে at times যখন কেউ এসে কোনো কিছু কনফেস করছে যে সে এটা করেছে, তারপরে হয়তো অনেক লয়ারই নীতিগত কারণে নেয় না কেসটা বা ফিরিয়ে দেয় বা অন্য কারো কাছে রেফার করে থাকে। কিন্তু মানে I personally believe যে everyone has the right to access justice. সে যে যা করেই থাকুক না কেন, he should be treated in accordance with law. যে যাই করেছে সেটার জন্য তার আইনে যা দেয়া আছে, মানে আইন will take its course. So ওভাবে করে আসলে এই যে আপনি এই সিচুয়েশন গুলো বলছেন, যারা ফৌজদারি প্র্যাকটিস করছেন মানে ক্রিমিনাল ল প্র্যাকটিস করছেন, হয়তো তারা আরো বেশি ফেস করে। আমরা তো কর্পোরেট কমার্শিয়াল প্র্যাকটিস করছি বা কনস্টিটিউশনাল ল প্র্যাকটিস করছি, সো আমাদের হয়তো এটা অত ফেস করতে হয় না। যে এরকম একটা সিচুয়েশন যে আমার কাছে এসে বললো যে আমি তো এই খুনটা করেছি, আপনি প্লিজ তা আমাকে রিপ্রেজেন্ট করেন, এটা আমার লাইফ টাইমে হয়নি, কারণ আমি ক্রিমিনাল প্র্যাকটিস করি না। তো যারা করে তাদের জন্য ডিফিকাল্ট। বাট হ্যাভিং সেড দ্যাট, আমাদের যে
কোড অফ কন্ডাক্ট আছে বা এথিক্যাল ট্রেনিং হয় যে লয়ার্সদের, ওখানেও কিন্তু এটাই বলে যে হ্যাঁ, আমি কোর্টে দাঁড়িয়ে কোর্টকে, কোনো আদালতকে মিসলিড করতে পারবো না, মিথ্যা কথা জেনে বলতে পারবো না, কিন্তু আই ক্যান রিপ্রেজেন্ট মাই ক্লায়েন্ট, মানে আমি লিগাল আর্গুমেন্টস দিতে পারবো যে ওনাকে, ওনার বিরুদ্ধে যে অ্যালিগেশন গুলো আনা হয়েছে, এই অ্যালিগেশনস গুলো আদার সাইড স্টাবলিশ করতে পারেনি, এভাবে এভাবে পারেনি, এটা কিন্তু আমি উইদিন দ্য বাউন্ডস অফ মাই এথিক্যাল অব্লিগেশনস থেকে করতে পারি। আমি জানি না আমি বোঝাতে পারছি নাকি, যে অ্যাজ লং অ্যাজ আমি কোর্টের সামনে মিথ্যে কথা না বলছি বা কোর্টকে মিসলিড না করছি, আই ক্যান রিপ্রেজেন্ট মাই ক্লায়েন্টস, আই ক্যান মেক লিগাল আর্গুমেন্টস। কিন্তু আপনি যেটার কথা বলছেন যে ওই ব্ল্যাক এন্ড হোয়াইট সিচুয়েশনটা, যে কেউ এসে ধরেন একটা ক্রাইম কনফেস করেছে, আমি তো নিজে ফৌজদারি প্র্যাকটিস কখনো করিনি, সো এই সিচুয়েশনটা থ্যাঙ্কফুলি এখনো কখনো ফেস করতে হয়নি। Corporate ক্ষেত্রে I can refer you, for example, maybe I'm one of the pioneer businessmen and I'm saying, আমি tax hide করে ফেলছি last 5 years, millions of dollars, I'm confessing myself in front of you. Then what you gonna do? Confessions, first of all, so any communication between a lawyer and a client is privileged. উনি যা কিছুই আমার সামনে কনফেস করুক না কেন, আই এম বাউন্ড বাই কনফিডেন্সিয়ালিটি, আই ক্যান নট রিভিল দ্যাট। হ্যাভিং সেড দ্যাট, এগেন আমার যদি মনে হয় যে উনি, মানে আমার কোর্ট ইজ অনলি বদার্ড উইথ এভিডেন্স, সো এভিডেন্স মানে এভিডেন্স যা আছে সেগুলো দেখে ইফ আই থিঙ্ক আই ক্যান মেক আউট আ কেস ফর হিম, দেন এটা তো উইল ডিপেন্ড অন মি পার্সোনালি whether I want to or not. হ্যাঁ, আমি এগেন হ্যাভিং সেড দ্যাট বলছি, অনেক আই মে বি আনকমফোর্টেবল, আমার সাথে অনেস্টলি এরকম কোনো সিচুয়েশন হয়নি যেখানে আমার মনে হয়েছে যে মানে নীতিগত দিক থেকে এটা আমি নিতে পারবো না, বাট যদি হয়, দুটো মানে লয়ার ক্যান ডু আইদার, সে রিফিউজও করতে পারে, সে নিতেও পারে, as long as he doesn't mislead the court, as long as he's basing it on the paperwork in front of him, যে আচ্ছা না, এই এভিডেন্স গুলো দেখে তো আমার মনে হচ্ছে হি হ্যাজ এ গুড কেস, সেটা হয়তো হতে পারে যে লিগাল লুপ হোলস আছে, আইনে কোনো ঘাটতি আছে যেটার কারণে এনি ডিসপাইট বিং গিলটি বেঁচে যাচ্ছেন, সেগুলো অনেকেই এক্সপ্লয়েট করে থাকে। এখন আপনি আমার কথা যদি পার্সোনালি জিজ্ঞেস করে থাকেন, সেক্ষেত্রে আমি এসব সিচুয়েশন অ্যাভয়েড করতেই পছন্দ করি, কারণ আমার প্রবলেম, আমার সমস্যাটা হচ্ছে গিয়ে কিছু দূর হলেও হয়তো that makes me a bad professional, but I have to believe in the merits of the case to do a good job. আমার যদি নিজেরই কোনো বিশ্বাস না থাকে মেরিটসে, তখন আমি হয়তো খুব একটা কনভিন্সিং আর্গুমেন্ট আমি করতে পারবো না, that makes me a bad lawyer I guess, but আমার জন্য এটা necessary. Yeah, thanks for the honest opinion. Now, আমরা অনেককে শুনে থাকি, আমার কোর্টের বারান্দায় যেতে আসতে জমি, ঘর সব বিক্রি করে ফেললাম, আমার চুল সাদা হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল, কিন্তু এখনো আমি আমার কেসের কোনো এন্ড দেখতে পেলাম না। We often hear this from general people, especially from people of our villages. কেন এমন হয়, আর এইটা কতদিন হতে পারে, মিনিমাম এবং ম্যাক্সিমাম, ফ্রম ইউর এক্সপিরিয়েন্স, কত তাড়াতাড়ি একটা কেস রুলড আউট হয়ে গেল বা সলভ হয়ে গেল বা ডিসিশন চলে আসলো, বা কত দেরি আপনার দেখা মতে, সেটা আমি সময় নিয়ে টাইম ওয়াইজ জানতে চাই। এবং আরেকটু জানতে চাই মানি ওয়াইজ, অনেকে বলে আমি তো মিলিয়নস অলরেডি স্পেন্ড করে ফেললাম টু উইন দ্য কেস মেবি অফ $100,000 কেস, স্পেন্ড মেবি মিলিয়ন, সো টাকার দিক দিয়ে কত এরকম যেতে পারে, একটা রাফ একটা আইডিয়া, এবং সময়ের দিক দিয়ে আপনার দেখা মতে। জি, আসলে প্রবলেমটা হচ্ছে অ্যাক্সেস টু জাস্টিস এখনো বাংলাদেশে একটা মেজর প্রবলেম, বড় ধরনের প্রবলেম। আমাদের কোর্ট সিস্টেমে there is a colossal backlog of cases, মানে millions of cases এখনো পেন্ডিং, যেটা ক্লিয়ার হচ্ছে না। তো এই সিচুয়েশনেই যে কোনো সাধারণ মানুষের জন্য আমাদের কোর্টে কোনো মামলা করা এবং মামলার রায় হওয়া পর্যন্ত এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, মানে বছরকে বছর পার হয়ে যেতে পারে ডিপেন্ডিং অন কি টাইপের মামলা। এটা অবভিয়াসলি ভেরি করবে মামলা টু মামলা, যে মামলাটা শুরুই বা উৎপত্তি হচ্ছে হাইকোর্টে, যেরকম রিট পিটিশন, কনস্টিটিউশনাল কেসেস এর যেগুলো আছে,
সেটা অবভিয়াসলি আর একটু কুইকার হচ্ছে, কারণ হাইকোর্টের পরে আর একটাই কোর্ট আছে, সেটা হচ্ছে অ্যাপেলেট ডিভিশন। কিন্তু যে মামলাটা শুরু হচ্ছে একদম নিচ থেকে, অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্টে, ম্যাজিস্ট্রেট কোর্টে বা ডিস্ট্রিক্ট কোর্টে, সেগুলো উঠতে উঠতে অনেক বছর পার হয়ে যায় সাধারণত, বিকজ অফ দিস ব্যাকলগ অফ কেসেস ইন দ্য কোর্টস। অ্যান্ড অনেক বছরের সাথে মানে সময় সাপেক্ষ ব্যাপার এবং কস্টলি, ইটস এক্সপেন্সিভ। কারণ আপনার এখানে কোর্ট ফিস তো দিতেই হচ্ছে, বাট কোর্ট ফিসের থেকেও যেটা ইম্পর্টেন্ট, লিগাল ফিসও তো দিতে হচ্ছে, কারণ প্রত্যেক অ্যাপিয়ারেন্সের জন্য লয়ার্সরা চার্জ করছে, স্বাভাবিক, এটা ওনাদের প্রফেশন। সো এই কোর্ট ফিস, লিগাল ফিস, এগুলো মিলে হয়তো সাধারণ কারোর জন্য খুব এক্সপেন্সিভও হয়ে যায় ব্যাপারটা। ইট ইজ আনফর্চুনেট, বাট দ্যাট ইজ দ্য রিয়ালিটি। আর আপনার যে আরেকটা প্রশ্ন ছিল যে সময়ে বা কস্টের একটা এস্টিমেট, অনেস্টলি এভাবে ইট উড বি ডিফিকাল্ট, কারণ পুরোপুরি নির্ভর করবে কি মামলা, কোন কোর্টে মামলাটা করা হচ্ছে, এগুলোর উপরে যে কস্ট কত দূর হতে পারে, কি ধরনের উকিলকে হায়ার করা হয়েছে। কারণ এখানে 5,000 টাকার উকিল আছে, 5 লাখ টাকার আছে, আর ইদানিং দেখছি 5 কোটি টাকারও আছে। সো কাকে হায়ার করছেন তার উপরে নির্ভর করবে কত এক্সপেন্সিভ, এন্ড কি ধরনের মামলা তার উপরে নির্ভর করবে কত এক্সপেন্সিভ। যত কমপ্লিকেটেড, যত হাই প্রোফাইল মামলা হবে, যত হাই প্রোফাইল ক্লায়েন্টস হবে, উকিলও তখন ওরকম হাই প্রোফাইল উকিলই নিতে হবে, না হলে হয়তো কাজ হবে না। তো এগুলোর উপর ডিপেন্ড করবে কস্ট। বাট এটা আনফর্চুনেট রিয়ালিটি যে আমাদের ম্যাসিভ ব্যাকলগ মামলার, মিলিয়ন্স অফ কেসেস পেন্ডিং, অ্যান্ড আমাদের এই জাস্টিস ডেলিভারি সিস্টেমটাকে ইমপ্রুভ করতে হবে ইন মেনি মেনি ওয়েজ, যাতে এই সমস্যাগুলোর সমাধান না হলে আমরা অ্যাক্সেস টু জাস্টিস কখনোই নিশ্চিত করতে পারবো না। Now, আপনি বললেন যে অনেক মামলার ব্যাকলগ, তো আমি যদি ব্যাকলগ গুলোকে মিনিমাইজ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে কি তাহলে জাজের সংখ্যা বাড়াতে হবে, অ্যাডভোকেটস এর সংখ্যাও তো তাহলে বাড়াতে হবে? সেক্ষেত্রে কি আমার পুলিশ ভেরিফিকেশন না হলে তো মামলাটা, কি বলে ওইটাকে, চার্জশিট না হলে তো এগোবে না নিশ্চয়ই, তো ওখানেও আমার ম্যান পাওয়ার রিসোর্সিং এর ব্যাপার রয়ে গেল। তাহলে কি করা যায় এই ব্যাকলগটা মিনিমাইজ করার ক্ষেত্রে? কি করতে পারি আমরা? ইজ এনি কুইক সলিউশন কি আছে, নাকি এটা শুধু আমাদের ফ্রাস্ট্রেশন থেকে বলেই যেতে হবে এভরি ইয়ার? এটার সলিউশনটা কোথায়? এটার সলিউশনের উপরে যে কাজ একেবারে হচ্ছে না তা না। আমাদের সুপ্রিম কোর্টের বেশ কয়েকটা কমিটি আছে অফ জাজেস, ওনারা ইউএনডিপি হচ্ছে ডেভেলপমেন্ট পার্টনার, ইউএনডিপির সাথে কাজ করছে এ ব্যাপারে যে কিভাবে সিস্টেমটাকে আরো এফিশিয়েন্ট করা যায়। যেরকম একটা রিসেন্ট এক্সাম্পল আমি তো বলবো, একটা রিসেন্ট মাইলস্টোন যেটা করা হয়েছে সেটা হচ্ছে গিয়ে ভার্চুয়াল কোর্টস ইন্ট্রোডিউস করা হয়েছে ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে, এই মহামারীর কারণে। যেহেতু রেগুলার কোর্ট সব বন্ধ হয়ে গেছে, ভার্চুয়াল কোর্টস ইন্ট্রোডিউস করা হয়েছে। সো দেয়ারইন লাইজ পোটেনশিয়াল, যে এখনো ভার্চুয়াল কোর্টসে আমাদের অনেক ধরনের টেকনিক্যাল ব্যারিয়ার্স আছে, লিগাল ব্যারিয়ার্স আছে, যেগুলো ওভারকাম করতে হবে এই ভার্চুয়াল কোর্ট সিস্টেমটাকে আরো এফিশিয়েন্ট করার জন্য। বাট ওয়াই আই সে যে এখানে ট্রিমেন্ডাস পোটেনশিয়াল আছে টু মেক দ্য জাস্টিস ডেলিভারি সিস্টেম মোর অ্যাক্সেসিবল অ্যান্ড মোর অ্যাফোর্ডেবল টু দ্য পাবলিক। অ্যান্ড এই মহামারীটা যখন কেটেও যাবে, তখনও আই উড সে যে এই ভার্চুয়াল কোর্ট সিস্টেম শুড বি ইন্টিগ্রেটেড ইনটু রেগুলার কোর্ট সিস্টেম। কারণ এখানে অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যায় যদি কোর্টস ভার্চুয়ালি অপারেট করে। একটা হচ্ছে যে আমি যদি বাংলাদেশের কোনো রিমোট কর্নারে থাকি, একজন সাধারণ মানুষের জন্য, ধরেন দিন মজুর বা এই ধরনের কারোর জন্য যে দিন এনে দিন খায়, ওখান থেকে ঢাকা পর্যন্ত আসা কিন্তু এক্সপেন্সিভ একটা ব্যাপার, ট্রাভেল কস্ট ইজ ইনভলভ। সো সে যদি তার মামলাটা ভার্চুয়ালি করতে পারে, সেক্ষেত্রে কিন্তু ইভেন্চুয়ালি অনেক কস্ট কমে যাবে। তারপরে তার ইনকাম এফেক্টেড হবে না, কারণ যে দিন এনে দিন খায় সে তো কয়েকদিন হাতে নিয়ে মিনিমাম আসতে হবে ঢাকা শহরে ট্রাভেল করে তার মামলা করার জন্য। এন্ড তারপরে এই এত ব্যাকলগ কেসেস এর তারিখের পর তারিখ পড়বে, সো যতগুলো তারিখ পড়বে প্রত্যেকটা তারিখে বেশ কিছুদিন হাতে নিয়ে আসতে হবে। সেই কিছুদিন যে ওনারা ইনকামটা করতো, যে কামাইটা হতো, সেটা হবে না। এসব সমস্যা কিন্তু সমাধান করার একটা বড় পোটেনশিয়াল আছে এই ভার্চুয়াল কোর্ট সিস্টেমে। সো দ্যাট ইজ ওয়ান বিগ area যেটা I think we should be focusing on. We should be improving its efficiency so that it becomes মানে part of the regular court system. এই ব্যাকলগটা ট্যাকল করার জন্য। Now আমি কিছু very general question করব relating to this virtual court.
গ্রামের মানুষদের ক্ষেত্রে রিগার্ডলেস ভার্চুয়াল কোর্ট অর ডিজিটাল কোর্ট, তাদের কি আসতেই হবে ঢাকাতে? আর কি বর্তমানের অবস্থাটা কি, স্ট্রাকচারটা কি? আমাকে কি ঢাকাতে আসতেই হবে আমাকে ফাইট করার জন্য, নাকি আমার গ্রামে বা আমার জেলা শহরে লিগ্যাল অ্যাসিস্ট্যান্সের কোনো ফ্যাসিলিটি রয়েছে? বর্তমান স্ট্রাকচারটা কি বাংলাদেশ? এগেন এটা ডিপেন্ড করবে হাইকোর্ট মানে বাংলাদেশের সুপ্রিম কোর্ট ঢাকা শহরে। সুপ্রিম কোর্টের দুটো ডিভিশন আছে, একটা হচ্ছে হাইকোর্ট ডিভিশন আর একটা হচ্ছে অ্যাপেলেট ডিভিশন। অ্যাপেলেট ডিভিশন ইজ দ্য হাইয়েস্ট কোর্ট অফ দ্য কান্ট্রি, তারপরেই হাইকোর্ট। এই দুটোকে মিলিয়েই কিন্তু আমরা সুপ্রিম কোর্ট বলি। সেটা যেহেতু বেসড ঢাকায়, সো কারো মামলা যখন হাইকোর্ট বা অ্যাপেলেট ডিভিশনে হয় তার ঢাকায় আসতেই হবে সেটা পরিচালনা করার জন্য। কিন্তু এছাড়া ডিস্ট্রিক্ট কোর্টস আছে বিভিন্ন ডিস্ট্রিক্টে, ওসব লো কোর্টসে যদি তাদের মামলাগুলো পেন্ডিং থাকে সেক্ষেত্রে ওখান থেকেও পরিচালনা করবে, কিন্তু ইভেন্চুয়ালি তো আসতেই হবে। কারণ ওইসব লোয়ার কোর্টস গুলোতে রায়গুলো দেওয়ার পরে তার বিরুদ্ধে কোনো না কোনো পক্ষ তো অ্যাপিল করবে, মানে যে পক্ষ হেরে গেছে সেই পক্ষ অ্যাপিল করবে, অ্যাপিল তো হাইকোর্টেই আসবে ইভেন্চুয়ালি, তো ইভেন্চুয়ালি তাদের আসতেই হবে। আচ্ছা, তাহলে কি আমরা চিন্তা করতে পারি এমন কিছু যে ওই ধরনের বিভাগীয় শহরের বিভাগীয় আদালতে যদি আমরা কোনো ডিজিটাল ল সেন্টার স্টাবলিশ করতে পারি, তাহলে অ্যাজ ইউ সে দ্যাট তার আসা যাওয়ার খরচ লাগলো না, প্রাইভেসি সিকিউরিটি সবকিছুই মেনটেন হলো, সব নিয়ে কি আলোচনা হচ্ছে এখন? এই ধরনের কি চিন্তা শুরু হয়ে গেছে? ভার্চুয়াল কোর্টস বেশ কিছু রোল আউটও করা হয়ে গেছে। যেরকম এখনো তো আমাদের কোর্টস বন্ধ, কিন্তু ভার্চুয়াল কোর্টস খোলা হয়ে গেছে। হাইকোর্টে অনেকগুলো বেঞ্চ এখন ভার্চুয়ালি কাজ করছে, এবং নিম্ন আদালতেরও বেশ কিছু বেঞ্চ মেইনলি ক্রিমিনাল ম্যাটার গুলোতে ভার্চুয়ালি কাজ করছে। তো এটা যেটা হচ্ছে যে ভার্চুয়াল কোর্ট কিন্তু বাংলাদেশের ইতিহাসে প্রথম স্টাবলিশড হলো এই মে মাসের 10 তারিখে। সো অ্যাজ উইথ অল থিংস নিউ, এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। এটা ইমপ্রুভ করা, স্কেল আপ করা, এটা তো সময় সাপেক্ষ ব্যাপার। এন্ড এটার উপরে কন্টিনিউসলি আমাদের সুপ্রিম কোর্টের যে জুডিশিয়াল রিফর্মস কমিটি আছে আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ মিস্টার জাস্টিস ইমান আলী, ওনারা ইউএনডিপির সাথে এবং আমাদের সরকারের যে A2I প্রজেক্ট আছে সেখানে টেকনিক্যাল টিমের সাথে কন্টিনিউসলি কাজ করে যাচ্ছে এই ভার্চুয়াল কোর্টস গুলো স্কেল আপ করার জন্য, যাতে ম্যাক্সিমাম জায়গায় পৌঁছে দেওয়া যায় জাস্টিস ডেলিভারি। আরেকটা জিনিস আমি জানতে চাচ্ছি ব্যারিস্টার রোশনা ইমাম, আমরা কি টপ ডাউন অ্যাপ্রোচে যেতে পারি? আমরা অল অ্যাক্রস দ্য কান্ট্রি digital court, virtual court না গিয়ে top down approach from the Supreme Court, for example, appellate division থেকে হয়তো start করতে পারি, then high court, then gradually spreading it out. এমন কি করা যায় just for model or pilot case? Because অনেক senior advocates রা বলা শুরু করে দিয়েছেন, যা আমি রিভিউ করে দেখলাম ইদানিং বাংলাদেশের খবরে, oh no, it's not possible, আমাদের জজ কোর্টের যারা আছেন তারা প্র্যাকটিস করতে পারবে না, এটা হবে না, এটা ফেস টু ফেস লাগবেই, এগুলো দিয়ে হবে না, এগুলা টেকনিক্যাল ব্যাপার স্যাপার, অনেক ড্রিমের ব্যাপার এগুলা। তো কি করা যায়? টপ ডাউন অ্যাপ্রোচে কি আমরা যেতে পারি? আমি what I would say যে যখনই কোনো কিছু নতুন ইন্ট্রোডিউস করা হয়, কোনো পরিবর্তন আসে, তার সাথে সবসময় রেজিস্ট্যান্স হয়, এটাই স্বাভাবিক। অ্যান্ড রেজিস্ট্যান্স হওয়ার কারণটাই হচ্ছে আপনি যদি ফ্যামিলিয়ার না হন এই নতুন সিস্টেমে। সো জাস্ট লাইক দ্যাট এই ভার্চুয়াল কোর্টস সিস্টেম, এটাতেও কিন্তু এটা যেটা আমি বললাম যে অনেক ট্রেনিং এর ব্যাপার আছে। জাজেস হ্যাভ টু বি ট্রেন্ড, লয়ার্স হ্যাভ টু বি ট্রেন্ড, কোর্টের যে বাকি অফিসিয়ালস আছে এনাদেরকে ট্রেনিং দিতে হবে, আইটি ট্রেনিং দিতে হবে। সো এখানেই মেইন রেজিস্ট্যান্স, যেটা লয়ার্সদের থেকে আসছে যে সবার অ্যাডেকুয়েট ট্রেনিং নেই। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, এটা কিন্তু একটা কারণে ভার্চুয়াল কোর্ট শুরু করা হয়েছে, এবং কারণটা হচ্ছে মহামারী। এখন যদি রেগুলার কোর্ট খোলা থাকতো, রেগুলার কোর্টসে যেই লেভেলের ভিড় হয়, যেই লেভেলের কনজেশন হয়, আমাদের সুপ্রিম কোর্ট, তারপরে ঢাকায় যে জজ কোর্ট, এগুলো কিন্তু হটস্পটস হয়ে যেত ইনফেকশনের। এই জিনিসটাও তো আমাদের চিন্তা করতে হবে। এন্ড এখানে আমাদের সুপ্রিম কোর্টের জাজেস হ্যাভ মেড ইট ভেরি ক্লিয়ার যে দেখেন, আমরা সেই দায়িত্বটা নিতে পারবো না। আজকে আমরা যদি কোর্ট খুলে দেই এন্ড একজনের পর একজন মারা যেতে থাকে, ইনফেক্টেড হয়, এই দায়িত্বটা কার উপর আসবে? এই দায়িত্বটা তো তখন আমাদের উপরে আসবে, আমরা সেটা নিতে পারবো না। তাই আমরা ভার্চুয়াল কোর্ট শুরু করছি।
সো যেটা প্রয়োজন সেটা হচ্ছে ট্রেনিং। এই ট্রেনিং গুলো কিন্তু ইউএনডিপি দেয়া শুরু করেছে। এন্ড এগেন লয়ার্স এর নিজেদের দিক থেকেও তো ট্রেনিং দরকার, যে এখন টাইমস হ্যাভ চেঞ্জড, এই মহামারীতে আমাদের আর কোনো উপায় নেই, তাহলে আমরা কেন না এই আন্দোলন না করে নিজেদেরকে ট্রেন করি যাতে করে আমরা অপারেট করতে পারি। এন্ড এটা কিন্তু রকেট সায়েন্স না, আমার যে খুব হাই লেভেলের আইটি ট্রেনিং লাগবে একটা ভার্চুয়াল মামলা করতে তা না, এটা খুবই সিম্পল। হ্যাঁ, অনেক ঘাটতি আছে এই সিস্টেমটাতে, এটা তো একটা নতুন সিস্টেম, মে মাসে চালু হয়েছে, সেই আমাদের ইউজ করতে হবে সিস্টেমটাকে, যেসব প্রবলেমস ফেস করছি সেটা নিয়ে উই হ্যাভ টু টেক ইট টু দ্য অথরিটিজ, যে প্রবলেমটাকে কি এঙ্গেজ করতে হবে উইথ দ্য সিস্টেম। সো আন্দোলন না করে, রেজিস্ট না করে, উই নিড টু এঙ্গেজ and we need to train ourselves. আপনার অভিজ্ঞতা কি ইতিমধ্যে হয়ে গেছে since 10th May to test it or to experience it? কেমন জি, যেটা বললাম যে যেহেতু একটা নতুন সিস্টেম, এটাকে আরো অনেক সফিস্টিকেটেড করা যায়, কিন্তু অনেক পোটেনশিয়াল আমি অনেস্টলি দেখতে পাচ্ছি, কারণ কোর্টে যে প্রত্যেকটা আইনজীবীর সময় অনেক নষ্ট হতো, ওয়েট করে করে করা ম্যাটার্স টু বি টেকেন আপ, এই সময়টা কিন্তু এখন নষ্ট কম হয়, কারণ এটা কে কন্ট্রোল করে? এটা কি যে জুম ওয়েবিনার মিটিং এর মতোই? এটা টেকনিক্যালি হচ্ছে মাইক্রোসফট টিমস ইজ দ্য সফটওয়্যার, আমি যতদূর জানি, সো ওখান থেকেই কন্ট্রোল হচ্ছে। বাট এগেন এটা এখন প্রতি মুহূর্তেই যা আমি শুনতে পাচ্ছি যে চেঞ্জ হচ্ছে, ইমপ্রুভ করা হচ্ছে। সো টেকনিক্যালি আমিও যে খুব একটা স্যাভি তা নয়, আমিও এখনো ট্রেনিং ফেজেই আছি টু আন্ডারস্ট্যান্ড দিস বেটার, কিন্তু অনেক সিনিয়র আইনজীবী কিন্তু শুরু করে দিয়েছে অ্যাপিয়ার করা। এটা বলাও সঠিক না যে শুধু সিনিয়র আইনজীবীরাই আপত্তি তুলছে, প্রচুর সিনিয়র আইনজীবী শুরু করে দিয়েছে অ্যাপিয়ার করা। কে কন্ট্রোল করে ডিউরিং দ্য সেশন? অনারেবল জজ কি কন্ট্রোল করে? কারণ সবাই তো চেষ্টা করবে কথা বলি আনমিউট করে। I mean, how does it control? I mean, কি এটা কন্ট্রোল ওই সুপ্রিম কোর্ট থেকেই কন্ট্রোল হচ্ছে, মানে কন্ট্রোল রুমটা ওখানে, সো এখানে আমাদের খুব একটা ইন্টারভিন করার কোনো উপায় নেই। অ্যান্ড যতদূর আমার অভিজ্ঞতা, হ্যাঁ ইমপ্রুভমেন্ট আরো অনেক করতে হবে অনেক ব্যাপারে, কিন্তু এগেন এটা তো জাস্ট শুরু হলো, কারণ দ্য আদার অপশন ডক্টর আসিফ ওয়াজ নট টু হ্যাভ কোর্টস, তাহলে কিন্তু দ্যাট উড হ্যাভ বিন আ লকডাউন অন জাস্টিস। একটা কোর্ট মানে বিচার বিভাগ ছাড়া একটা দেশ কিভাবে চলবে এটা তো চিন্তার বাইরে, সো আমাদের যে অপশন খুব একটা ছিল তা নয়। বাট যা আমি বুঝলাম আপনার কথা থেকে, এটি আপনি অল্টারনেট হিসেবে শুধু দেখছেন না বা দেখতে চাচ্ছেন না, আপনি মনে করছেন যে বাংলাদেশের সময় এসে গেছে রিগার্ডলেস প্যান্ডেমিক, যে কেন না আমরা ভার্চুয়াল কোর্ট নিয়ে চিন্তা ভাবনা করি, যেহেতু আমাদের অনেক ব্যাকলগ অলরেডি হয়ে আছে। সো ইউএনডিপির সাথে আলোচনা করে তারা দেখছে যে কিছু একটা করা উচিত। এখন তো টপ অফ ইট এসে গেছে প্যান্ডেমিক, এখন আই মিন ডাবল প্রেশার, এখন আমাদের কিছু একটা করতে হবে টু এক্সপেডিট অল দ্য লিগ্যাল প্রসিডিংস, রাইট? সেটাই তো আপনি বোঝাতে চাইলেন। জি, অ্যাবসলিউটলি। এখানে আরেকটা কথা which is a very valid point to mention here is যে আমাদের কিন্তু একদম আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার লেভেল থেকে একটা প্রজেক্ট অ্যাপ্রুভড হয়ে গেছিল গতবার, e-judiciary project, where our honorable prime minister wanted to digitize the entire judiciary, কিন্তু প্রজেক্টটা এখনো মানে ইমপ্লিমেন্টেশনে যায়নি। সো এটা যে মানে সরকার লেভেল থেকে পলিটিক্যাল উইল কিন্তু ভেরি মাচ আছে towards virtual courts and creating e-judiciary. So it's not যে এটা নতুন প্রথম এখন প্যান্ডেমিক চলাকালীনই কথা হচ্ছে, এটার কথা কিন্তু অনেক বছর ধরে হচ্ছে, আর একটা অফিশিয়ালি প্রজেক্ট অ্যাপ্রুভড হয়েছিল গত বছর। শুধু ইমপ্লিমেন্টেশনটা রোল আউটটা তাড়াতাড়ি হলো এই মহামারীর কারণে। আচ্ছা, আমি এখন একটু রেড হট চিলি পেপার কোশ্চেন করব। Suppose now you are my lawyer and you are proceeding with the virtual court. সেক্ষেত্রে আপনার ফিস কি ভ্যারি করবে? My next question is, legal fees গুলো যেগুলো গভর্নমেন্ট নিত সেগুলো কি ভ্যারি করবে? আর সেগুলো কিভাবে পে করব আমরা এখন বা ইন ফিউচার? এগুলা কি যে ডিজিটালাইজেশনের মাধ্যমে, যে বিকাশ, রকেট, নগদ, এগুলোর মাধ্যমে কিভাবে, হাউ ইজ ইট গোইং টু ওয়ার্ক? লয়ার্স এর ফিজের ক্ষেত্রে অনেস্টলি খুব একটা ভেরি করার সম্ভাবনা খুব কম, কারণ আমি আপনাকে সিম্পলি বলছি যে আমাদের যে খাটনিটা করতে হয়
যখন রেগুলার কোর্টস থাকে মোটামুটি কিন্তু ব্রেইন ওয়ার্ক ইজ এক্স্যাক্টলি দ্য সেম। আমার আর্গুমেন্টস এখানেও করতে হচ্ছে, আমার এখানেও ড্রাফটিং করতে হচ্ছে, এবং আমরা মেইনলি চার্জ করি ওই আর্গুমেন্টস গুলোর জন্য, ড্রাফটিং এর জন্য, লিগ্যাল রিসার্চের জন্য, প্রত্যেকটা করতে হচ্ছে। সো আমার মনে হয় না যে the fees that we're charging is likely to vary a lot. কোর্ট ফিস গুলো এখন তো পেমেন্ট হচ্ছে অনলাইনই যতদূর আমি জেনেছি, বিকজ আমাদের জুনিয়র্স ওয়ে ডিলিং উইথ দ্য পেমেন্টস, অ্যান্ড ফিউচারে কি হবে, দে উইল ট্রাই টু মেক ইট মোর এফিশিয়েন্ট, যাতে ফিজিক্যাল ইয়েটা কম হয়, ইন্টারাকশনটা কম হয়। এই কারণে এই হোল সিস্টেমটা ডিজাইন তো ওভাবেই করা যে ফিজিক্যাল যত কম ইন্টারাকশন হয়, প্রয়োজন হয় যাতে। আর একটু টিপিক্যাল একটা কোশ্চেন করি, অ্যাডভোকেটসরা, উকিলরা, আইনজীবীরা কালো অ্যাপ্রন কেন পরে? জি, আমরা গাউন বলি। গাউন এটা পুরো ইনহেরিটেড ফ্রম আওয়ার কলোনিয়াল রুলার্স, আর কোনো কারণই নেই। কারণ আমাকে যদি আপনি জিজ্ঞেস, আমাদের ব্রিটিশ কলোনি থেকে আমরা এখনো ওই কলোনিয়াল মাইন্ডসেটটা রাখতে চাচ্ছি, উই ওয়ান্ট টু ক্লিং অন টু দিস, দ্যাটস ফাইন। কারণ আমাদের যে ওয়েদার বাংলাদেশে, এত হেভি, এত মোটা কাপড়ের একটা গাউন পরা কোনো মতেই আমার কাছে মনে হয় ইটস নট অ্যাপ্রোপ্রিয়েট। কারণ এটিকেটস নাকি আর কি এটা কি জিনিসটা কি? we have inherited this from our colonial rulers, আর কোনো কারণই নেই এটার। সো যে আমরা হয়তো অনেকে হয়তো ভাবে যে এটা একটা কি বলবো আমাদের হেরিটেজ, এটা নিয়ে নাও মানে আমাদেরকে কি বলবো স্ট্রিপ আস অফ আওয়ার ডিগনিটি এন্ড রেসপেক্ট। বাট আমার অনেস্টলি মনে হয় যে ইটস টাইম যে আমরা একটু মডার্নাইজ করি, আর একটু গ্রাউন্ড রিয়ালিটিটাকে মাথায় নিয়ে অ্যাপ্রোপ্রিয়েট কি বলবো কোর্ট অ্যাটায়ার ডিজাইন করা হোক। কারণ গ্রাউন্ড রিয়ালিটিটা হচ্ছে যে স্পেশালি যখন সামার আসে, গরমের সময় ইট বিকামস ইনহিউম্যান, যে কারণ আপনার মাথায় রাখতে হবে যে গাউনের নিচে কিন্তু আমরা জ্যাকেট পরা থাকি, তো গাউন, জ্যাকেট এন্ড দেন আপনার রেগুলার কাপড়, তারপরে কলার, এগুলো মিলে ইট বিকামস একদম ইনসেনলি হট। So I thought it's time to do away with this. Yeah, then what about the virtual court? সেই virtual court-এর ক্ষেত্রে কি পড়তে হবে? Absolutely. আচ্ছা, ঠিক আছে। আমরা দেখি স্পেশালি ইন দ্য মুভিজ যে জজ যখন ক্যাপিটাল পানিশমেন্ট দিচ্ছে কাউকে ফাঁসির আদেশ, কলমটা একদম ভেঙে দিয়ে চেয়ার থেকে চলেছে, এটা কি রিয়েলিটি? এমনটাই কি হয়? আমি কখনো শুনিনি আমাদের কোর্টে এমন হয়। সো ভেরি লাইকলি এটা মুভিতে ফর এফেক্ট করা হয়েছে। যেহেতু আমি ক্রিমিনাল লয়ের না, ফাঁসির ইয়েটা দেওয়ার সময় আমি কখনো কোর্টে ছিলাম না, কিন্তু আই উড হ্যাভ ডেফিনেটলি হার্ড অফ ইট যদি এমন হতো। সো এটা হয় না। আচ্ছা, ব্যারিস্টার রশনা, একটু আমাদের কোর্ট স্ট্রাকচারটা একটু বলবেন? আমি যতদূর জানি জজ কোর্ট বলে, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট, আবার একটা আছে চিফ ম্যাজিস্ট্রেট কোর্ট, আবার শুনি মোবাইল কোর্ট। স্ট্রাকচার গুলো কি একদম bottom to top? If you could just explain the layers, please. The highest court of the country is appellate division, এবং তারপরে হচ্ছে হাই কোর্ট। এই appellate division এবং হাই কোর্ট এই দুটো মিলেই হচ্ছে সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ বলা হয়। তো এটা সিচুয়েটেড ঢাকায়, অ্যান্ড এর পরে আসছে সর্ট অফ আপনি বলতে পারেন যে প্যারালাল দুটো সিস্টেম, একটা হচ্ছে ক্রিমিনাল কোর্টস আর একটা হচ্ছে সিভিল কোর্টস। সিভিল কোর্টস এর মধ্যে ডিস্ট্রিক্ট কোর্ট, জয়েন্ট ডিস্ট্রিক্ট কোর্ট, তারপরে আরো নেমে যাচ্ছে অ্যাসিস্ট্যান্ট জাজেস কোর্ট, অ্যান্ড এইদিকে ক্রিমিনাল কোর্টস এর মধ্যে হচ্ছে গিয়ে আপনি যেগুলো শুনতে থাকেন যে ম্যাজিস্ট্রেটস কোর্টস গুলো, সেশনস কোর্টস গুলো, এগুলো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টস। সো এভাবেই মানে ধাপে ধাপে উপরে ওঠে। বাট উপরে একটা কমন মিসকনসেপশন, এটা হয়তো ইন্ডিয়া থেকে আসে, যে সুপ্রিম কোর্ট বলতে কিন্তু শুধু অ্যাপেলেট ডিভিশন না। হাই কোর্ট and Supreme Court means both the appellate division and the high court. Appellate division is the highest court, and then the high court. These two combined is the Supreme Court. And lower court je bolam civil matters er jonno one set of courts, criminal matters er jonno arek set of courts. এছাড়া আমাদের ট্রাইব্যুনালস আছে কিছু স্পেশালাইজড, এরকম ধরেন লেবার কোর্টস আছে কিছু, লেবার ল ট্রাইব্যুনালস যেখানে লেবার ম্যাটার্স আর ডেল্ট উইথ, এগুলো আবার আলাদা প্যারালাল ট্রাইব্যুনালস। আবার ওদিকে আছে অর্থঋণ কোর্ট গুলো,
যেগুলো ব্যাংকের ওই অর্থঋণ মামলাগুলো হ্যান্ডেল করে। হুম, তারপরে আমাদের আছে যেরকম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, সো এরকম ট্রাইব্যুনালস গুলো আছে। হুম, 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 তো হুম, এখন আপাতত মানে দ্যাটস এন ওভারভিউ অফ দ্য কোর্ট স্ট্রাকচার। হুম। তো আপনি তো সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করছেন, জি, তাই তাই নয় কি? জি পুরোপুরি। আচ্ছা, তা আপনি যদি সুপ্রিম কোর্টের একজন অ্যাডভোকেট হয়ে থাকেন, আপনার কি স্কোপ থাকে লোয়ার কোর্টগুলোতে আপনার কোনো ক্লায়েন্টের হয়ে সেটা ফেস করার? ইজ ইট অ্যালাউড অর ইটস নট জি, অ্যালাউড? জি। কারণ ওই যে আমি যেটা প্রথমে বললাম যে আপনার প্রথমে বার কাউন্সিলের সাথে এনরোলড হয়ে অ্যাডভোকেট হতে হয়। ওয়ান্স ইউ বিকাম অ্যান অ্যাডভোকেট অ্যান্ড দেন ইউ বিকাম আ মেম্বার অফ আ বার। সো আমার ক্ষেত্রে আমি ঢাকা বারের মেম্বার হয়েছি। ঢাকা বারের মেম্বার হওয়ার পর থেকে কিন্তু ইউ বিকাম এলিজিবল টু প্র্যাকটিস ইন দ্য লোয়ার কোর্টস ঢাকার, বাংলাদেশে। সো তখন লোয়ার কোর্টে যাওয়া হতো, কিন্তু তারপরে সুপ্রিম কোর্টের এনরোলড হওয়ার পর থেকে লোয়ার কোর্টে খুব কম যাওয়া হয়। মানে লোয়ার কোর্টের মামলা আসলেও আমাদের চেম্বারে অন্যান্যরা আছে যারা ওখানে স্পেশালাইজ করে, তারাই ডিল করে, কিন্তু যাওয়ার অধিকার আপনার আছে দুটোতেই, বোথ লোয়ার কোর্টস এন্ড হাই কোর্ট। আমরা প্রায় শুনি, স্পেশালি ইন দ্য মিডিয়া, অবকাশকালীন বেঞ্চ। এটা আসলে কি অবকাশই কি থাকে কি বুঝলাম না। আমি বলি আপনাকে, এটা খুব সিম্পলি পুট, কোর্টের যখন ভেকেশন হয়, যেরকম ধরেন আমাদের সবচেয়ে লং ভেকেশনটা হয় সেপ্টেম্বর, 1.5 মাসের একটা, সেপ্টেম্বর থেকে মিড অক্টোবর পর্যন্ত। সো ডিউরিং দিস ভেকেশন তো দে কান বি আ লকডাউন অন জাস্টিস, কিছু হলেও কোর্টস তো তখন প্রয়োজন, কারণ তখন যে আর্জেন্ট মামলাগুলো হচ্ছে এগুলো কোথায় নিয়ে যাবে তখন। সো তখন যেটা করে কি, ভেকেশন বেঞ্চ কিছু নির্ধারিত করে দেওয়া হয়, যে এগুলোকেই ভেকেশন বেঞ্চ বলে। মানে আদারওয়াইজ হলিডের সময় যে কিছু বেঞ্চগুলো অপারেট করে স্পেশাল কিছু নির্ধারিত ডেটসে, এগুলোকেই ভেকেশন বেঞ্চ বলে, টু হিয়ার আর্জেন্ট ম্যাটার্স। এগুলো মাইন্ড ইউ, ভেকেশন বেঞ্চ কিন্তু শুধু আর্জেন্ট ম্যাটার্সই ডিল করে, রেগুলার ম্যাটার্স ডিল করে না। আচ্ছা, আমি তো কিছুটা বেশ ধারণা পেলাম, আমাদের দর্শক তো ধারণা পেল আপনার অ্যাডভোকেটদের সম্পর্কে, কিন্তু একজন বিচারক কিভাবে হয়ে ওঠেন? কিভাবে to become a judge, do I need to be an advocate? I mean, how does it work? রুট অনেকগুলো আছে। ধরেন ইউজুয়ালি আমি যদি, অনেকে ডিরেক্টলি অ্যাপয়েন্টেড হয় হাইকোর্টে, মানে সে প্র্যাকটিসিং অ্যাডভোকেট ছিল, মিনিমাম আপনার 10 বছর ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইন দ্য হাইকোর্ট এজ অ্যান অ্যাডভোকেট টু বি ইভেন এলিজিবল টু বি অ্যাপয়েন্টেড এজ এ জাজ। সো ডিরেক্টলি অ্যাপয়েন্টেড হয় অনেকে হাইকোর্টে। খুব রেয়ারলি অনেক সময় দেখা গেছে যে ডিরেক্টলি অ্যাপেলেট ডিভিশনে অ্যাপয়েন্টমেন্ট হওয়ারও চান্স, মানে স্কোপটা আছে লিগালি। অ্যাজ ফর দ্য লোয়ার কোর্টস, ওখানে তো ওই যে আমাদের মানে যারা পড়াশোনাই করছেন জাজ হিসেবে, জাজ হওয়ার জন্য পাশ করে ঢুকে যাচ্ছে কোর্ট সিস্টেমে, কিন্তু ডিরেক্ট অ্যাপয়েন্টমেন্টেরও স্কোপটা আছে। আর আমরা তো শুনি যে বিচারকগণ ওথ নিয়ে থাকেন, তো আপনাদের মতো যারা আইনজীবী প্রফেশনাল, যারা ব্যারিস্টার বা অ্যাডভোকেট, তাদের ক্ষেত্রে কি কোনো প্রফেশনাল ওথের ব্যবস্থা আছে নাকি তেমন কোনো কিছু নেই? না, আমাদের প্রফেশনাল ওথ নেই কোনো, বিচারকরা ওথ নিয়ে বিচারক হন। আমাদের যেটা আছে ওই যে কোড অফ কন্ডাক্ট একটা আছে, কোড অফ এথিক্স, কোড অফ কন্ডাক্ট আপনি যেটা বলেন, ওখানে আমাদের কিছু মানে এথিক্যাল অব্লিগেশনস আছে, যেটাও এগেন অনেকেই এখন ইটস আর্গুয়েবল, যে অনেকে বলছে এটা অবসোলিট হয়ে গেছে, এটা আপডেট হবে। যেরকম আমি আপনাকে সিম্পল বলি, যেটা নিয়ে রিসেন্টলি কিছু ডিবেট শুরু হয়েছে, সেটা হচ্ছে গিয়ে আমাদের কিন্তু উই কান্ট অ্যাক্টিভলি সলিসিট ক্লায়েন্টস, মানে অ্যাডভার্টিজমেন্টের এগেনস্টে বা সলিসিটিং ক্লায়েন্টের এগেনস্টে একটা ব্যান আছে আমাদের কোড অফ কন্ডাক্টে। তো এটা অনেকেই আর্গিউ করছে যে এটা তো একটা প্রফেশন, আই শুড বি এবল টু সলিসিট ক্লায়েন্টস, আই শুড বি এবল টু, মোটামুটি সবাই করছে কম বেশি, কেউ হয়তো একটু রেখে ঢেকে করছে, কেউ হয়তো একদম খোলামেলা করছে, কিন্তু এই জন্য অনেকে বলছে যে এগুলো হয়তো আপডেট করার সময় চলে আসে। সো আমাদের ওই এথিক্যাল অব্লিগেশনস কিছু আছে, কিন্তু ওথ অ্যাজ সাচ নিতে হয় না। আমরা তো জানি আমাদের সংবিধানে এগুলো নিশ্চয়ই বলা আছে, ফ্রিডম অফ এক্সপ্রেশন। আপনার কি মনে হয় আমাদের বিচারকগণ কি এই রাইটটা প্র্যাকটিস করতে পারে? তারা কি যখন ইচ্ছা বা যখন খুশি মিডিয়ার সামনে কি আসতে পারে, বা কোনো কথা কি মনের থেকে বলে ফেলতে পারে? সেটা কি অ্যালাউড নাকি অ্যালাউড না?
এখানে freedom of right, freedom of expression তো obviously it's a fundamental right. আমাদের সংবিধানে দেয়া আছে every citizen has this right. But having said that, when you become a judge, everything becomes different. কারণ judge by the very nature of their job, মানে of their calling, এটা তো ঠিক জবও আমি বলবো না, যে they have to lead a secluded life. তো আপনি দেখবেন যে ওভাবে সচরাচর কিন্তু আমাদের জাজেসরা মিডিয়ার সামনে আসে না, মিডিয়ার সামনে আসে না আনলেস কোনো অফিসিয়াল ফাংশনস হয়ে থাকেন, এবং নর্মালি বিরত থাকেন নিজেদের মানে কোনো টু এঙ্গেজ উইথ দ্য পাবলিক, সেটা থেকেও নর্মালি বিরত থাকেন। and that is fairly standard. এটা মোটামুটি সব জায়গায় তাই হয়। কিন্তু মানে একাডেমিক্যালি এঙ্গেজ করা থেকে বিরত থাকার কোনো কারণ নেই। মানে একাডেমিক পয়েন্টসে যদি আসতেও চায়, বাট নর্মালি আসে না, মিডিয়ার সামনে কখনোই আসে না। মিডিয়া বলতে আমি ধরেন নিউজ পেপারস, টেলিভিশন চ্যানেলস, ওরকম খুব রেয়ার, খুবই রেয়ার। আপনার কাছে যখন একজন ক্লায়েন্ট আসে, আপনি কিভাবে ট্রাস্ট বিল্ডিং প্রসেসটা গড়ে তোলেন নিজেদের মধ্যে? কিভাবে? নাকি আমি আসবো, আমি বলবো দিস ইজ মাই প্রবলেম, দ্যাটস ইউর ফিস, প্লিজ ফাইট অন মাই বিহাফ ফ্রম টুমরো মর্নিং? হাউ ডাজ ইট ওয়ার্ক, স্পেশালি ইয়োর কেস? কিভাবে আপনি হ্যান্ডেল করেন আপনার ক্লায়েন্টকে? নর্মালি যেটা হয় যে মানে ট্রাস্ট বিল্ডিং এর ইস্যুটা তো তখন হয় যদি আমি সলিসিট করে ক্লায়েন্ট নিয়ে আসি, কিন্তু এখানে যখন আমার কাছে আসে মানে সে তার তো একটা ধারণা অলরেডি আছে অ্যাবাউট দ্য কোয়ালিটি অফ ওয়ার্ক দ্যাট আই ডু, তাই সে আসছে। সো কিছু দূর তো ট্রাস্টটা অলরেডি তার থাকেই, যে হয়তো রেফারেন্সেই তো আসে ইউজুয়ালি, যে আচ্ছা কেউ উপকৃত হয়েছে আমার কোনো কাজ থেকে, তখন সে রেফার করেছে, সেই রেফারেন্সে আসে। সো এসে যেটা হয়, ওনারা কাগজ আমাদের নর্মালি ফোনে কন্ট্যাক্ট করেন, তারপর একটা মিটিং এর টাইম সেট করা হয়, এন্ড তারপরে মিটিং এ সব কাগজপত্র নিয়ে আসে। তো আমরা কাগজপত্র এক্সামিন করে দেখার জন্য কিছু সময় নেই, সময় নিয়ে এক্সামিন করে দেখে মানে ওয়ান্স উই হ্যাভ আ গুড আইডিয়া যে কি এক্সাক্ট দ্য নেচার অফ দ্য সার্ভিস দ্যাট দে নিড, তখন আমরা একটা ফি কোড করে থাকি যে এই সার্ভিসটা দিতে আমরা এত চার্জ করব, ইজ দ্যাট ওকে উইথ ইউ? যদি ওকে হয়ে থাকে সেক্ষেত্রে আমরা শুরু করে দিই কাজ করা। আর যদি অনেকের মনে হয় ইটস এক্সপেন্সিভ, সেক্ষেত্রে উই হ্যাভ টু টার্ন রেফার দেম টু সামওয়ান এলস। আমরা তো দেখি ঢাকাতে বিশেষ করে অনেক প্র্যাকটিস হয়ে থাকে মোবাইল কোর্টের। এটা কি এখনো অ্যাক্টিভ? এটা কি হাউ স্ট্রং ইট ইজ? আর এটা যদি স্ট্রং হয়ে থাকে তাহলে তো আমাদের সাধারণ জনগণের পার্সপেক্টিভ আমরা দেখি যে আমি খুব কুইক সলিউশন পেয়ে যাচ্ছি, খুব কুইক জাজমেন্ট পেয়ে যাচ্ছি, which makes my life much easier, better. তাহলে কি করা উচিত? I'm a little bit confused. তাহলে কি আমরা more and more mobile কোর্টের দিকে কি যাওয়া উচিত, নাকি again traditional court system, virtual court system, backlogs, কি করব? Honestly, mobile court to only deals with certain types of cases. They're not suitable for all types of cases. কারণ অনেক কেসেসে মানে ধরেন আমি এক্সাম্পল দেই, যেরকম এই ফুড সেক্টরে যেখানে আমরা মোবাইল কোর্ট সবচেয়ে বেশি দেখতে পারি, ধরেন ফলে ফরমালিন দেয়া হচ্ছে কিনা একদম গোডাউনে গিয়ে চেক করে ফাইন করছে। তারপরে ধরেন ফায়ার সেফটির ব্যাপারেও অনেক দেখেছি যে যে বিল্ডিং গুলো ফায়ার হ্যাজার্ড সেখানে গিয়ে ফাইন করছে। তো মোবাইল কোর্ট থেকে ইউজুয়ালি এরকম ছোটখাটো অর্ডার্স এসে থাকে। So I wouldn't say that they are suitable for all types of cases, but definitely a overall justice delivery system এ different aspects থাকতে হবে এফিসিয়েন্সিটা বাড়ানোর জন্য। তার মধ্যে মোবাইল কোর্টস প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল কিছু কিছু স্পেশাল টাইপস অফ কেসেস এর জন্য, যেমন এক্সাম্পল গুলো আমি দেখালাম। ভার্চুয়াল কোর্টস প্লে আ ভেরি ক্রিটিক্যাল রোল। সো এগুলো সবই আমাদের রাখতে হবে ইন দ্য সিস্টেম, ইন্টিগ্রেট করতে হবে টু ইমপ্রুভ দ্য এফিসিয়েন্সি। But I wouldn't say যে পুরোপুরি আমাদের মোবাইল কোর্টের দিকে চলে যাওয়া উচিত, because they are only suitable to deal with certain types of matters. আচ্ছা, আমরা একটা টার্ম বেশ শুনি সচরাচর, রিট পিটিশন সাবমিট করলো।
a lawyer, সেই advocate on his behalf, her behalf, এটা কি রিট পিটিশনটা কি আসলে? জি, রিট পিটিশন হচ্ছে গিয়ে আমাদের সংবিধান, কনস্টিটিউশন অফ বাংলাদেশের আর্টিকেল 102 তে ক্ষমতা দেয়া আছে হাইকোর্টকে কিছু অর্ডার জারি করার upon application by an aggrieved person. এটার দু ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে গিয়ে আমাদের সংবিধানে যে ফান্ডামেন্টাল রাইটস গুলো আছে, যেটা নিশ্চিত করা হয়েছে প্রত্যেকটা সিটিজেনকে, সেই ফান্ডামেন্টাল রাইটস গুলো যদি কোনোভাবে লঙ্ঘন করা হয়, বা কোনো গভর্নমেন্ট অথরিটি, অন্য কোনো অথরিটি যদি পাবলিক অথরিটি লঙ্ঘন করে, সেক্ষেত্রে আপনি রিট মামলা ফাইল করেন হাইকোর্টে। ধরেন আমি একটা স্মল এক্সাম্পল আপনাকে দেই, আপনার কি বলে যে আপনার রাইট টু লাইফ, যদি আপনার রাইট টু লাইফ ইজ বিং এফেক্টেড, আমি আমারই একটা মামলার একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, তাহলে হয়তো বেটার হবে। আমি একটি জনস্বার্থমূলক মামলা দায়ের করেছিলাম ব্লাস্ট নামে যে এনজিওটা আছে, লিডিং হিউম্যান রাইটস অর্গানাইজেশন, ওনাদের পক্ষ থেকে। তো এই মামলাটা দায়ের করেছিলাম হেলথ মিনিস্ট্রি, ডিজি হেলথ সার্ভিসেস, বিএমডিসি, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, ওনাদেরকে পার্টি করে। এখন কি ছিল মামলাটার বিষয় ছিল যে এমার্জেন্সি মেডিকেল সার্ভিসেস যখন রোড অ্যাক্সিডেন্ট ভিকটিমসদের প্রয়োজন হয়, দেখা যায় যে অনেক ক্ষেত্রেই হাসপাতালগুলো, স্পেশালি বেসরকারি হাসপাতালগুলো, তাদেরকে ফিরিয়ে দিচ্ছে। কারণ বলছে যে আপনি আগে পুলিশ স্টেশনে মামলা ফাইল করে আসেন, তারপরে আমার কাছে আসেন। কারণ রোড অ্যাক্সিডেন্ট অনেক সময় হয় যে মেডিকো লিগাল নেচার অফ দ্য কেস, সে কারণে ফিরিয়ে দেয়। অনেক সময় ফিরিয়ে দিচ্ছে যে ইনএবিলিটি টু পে, মানে আর্থিক অক্ষমতার কারণে ফিরিয়ে দিচ্ছে। সেই নানা কারণে যে ফিরিয়ে দিচ্ছে, এইটাকে, এই যে একটা ফেনোমেনন, এই ফেনোমেননটাকে কন্ট্রোল করতে যে পারছে না স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, তাদের এই ব্যর্থতা আমার অ্যাজ এ সিটিজেন রাইট টু লাইফ এফেক্ট করছে। কারণ অনেকে মারা যাচ্ছে জরুরি স্বাস্থ্য সেবা না পেয়ে। সো তাদের এই ফান্ডামেন্টাল রাইটটা ভায়োলেটেড হচ্ছে এই মিনিস্ট্রির ব্যর্থতার কারণে। সেটাকে চ্যালেঞ্জ করে রিট পিটিশন ফাইল করা হয়েছে কোর্টে। এটা একটা কারণ যেখানে রিট পিটিশন ফাইল করা হয়। আরেকটা হচ্ছে যে কোনো ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেটেড হয়নি, কিন্তু ধরেন পাবলিক যে অথরিটি গুলো বা গভর্নমেন্ট বডি গুলো আছে, তারা আইন অনুযায়ী তাদের যে দায়িত্বগুলো ছিল সেই দায়িত্বগুলো পালন করেনি। অ্যাজ এ রেজাল্ট আমি এগ্রিভড হয়েছি। আমি ধরেন একটা বিজনেসম্যান ওর কোম্পানি, এন্ড সে কারণে আমি রিট পিটিশন ফাইল করে বলছি ওনাদের যে আইনি দায়িত্বগুলো ছিল, এই দায়িত্বগুলো ওনারা পালন করেনি, তাই আমি এগ্রিভড হয়েছি। এখন কিছু প্রতিকার চাবো কোর্ট থেকে। তো এই দুটো কারণে ফাইল করে থাকা হয়, যে একটা হচ্ছে ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল রাইটস, আরেকটা হচ্ছে গিয়ে আইন অনুযায়ী এই পাবলিক বডিগুলোর যা যা করার কথা সেটা করেনি, তাই আমি প্রতিকার সে কোর্টে ফাইল করতে পারি। এটাকে ইচ্ছে করলে যে কেউই করতে পারে, সেই সুযোগটা কি রয়ে গেছে? জি জি, any citizen of Bangladesh, and not just a natural person, it could be a company, a partnership, anyone. বাট আমরা অনেক সময় শুনে থাকি এটা বেশি এক্সপেন্সিভ, লিগ্যাল ফিস, এই ধরনের কি কিছু ব্যাপার স্যাপার আছে? জি, অফকোর্স আছে। বেশি এক্সপেন্সিভ উইল ডিপেন্ড অন আপনি কি ধরনের উকিলের কাছে যাচ্ছেন। এগেন 5,000 টাকারও আছে, 5 লাখ টাকারও আছে, ওটার উপর ডিপেন্ড করবে। আরেকটা ব্যাপার আমরা অনেক সময় দেখি, আমাদের মাননীয় হাইকোর্ট থেকে অনেক সময় রুল জারি করা হয়, এটাকে বলে স্বপ্রণোদিত রুল জারি করা। এটা কি তাহলে উইদাউট রিট পিটিশনে কি বিচারক নিজে থেকে কিছু বলছে? এটা ইটস বেসিক্যালি আমরা যে টার্মটা ইউজ করি ইংরেজিতে সুও মোটো রুল বলা হয়। উনি নিজের থেকে একটা রুল ইস্যু করছে। নর্মালি যেটা হয় যে আমার ক্লায়েন্ট একটা রিট মামলা দায়ের করছে, রিটে একটা প্রিলিমিনারি হিয়ারিং হয়, যেটাকে আমরা মোশন বলি, তারপরে রুল ইস্যু করা হয়। রুল ইস্যু করার অর্থ সিম্পলি যে আদার সাইডকে নোটিশ দেয়া হয় যে এসে শো কজ করো, কেন আমি এই অর্ডার তোমার বিরুদ্ধে দেব না, এটাকে রুল ইস্যু করা বলা হয়। তো অনেক সময় দেখা যায় যে সুও মোটোই একটা কোর্ট রুল ইস্যু করে দিয়েছে। এগুলো সচরাচর হয়ে থাকে কি জনস্বার্থমূলক ব্যাপারগুলোতে, যে হয়তো কোনো আদালতের নজরে পত্র পত্রিকায় কোনো ঘটনা পড়েছে, ওই ঘটনার প্রেক্ষিতে আদালত তখন সুও মোটো রুল ইস্যু করে।
যে এটা নিয়ে একটা শুনানি করা অত্যন্ত প্রয়োজন। সো ইট কুড বি এনি ঘটনা, ধরেন ইউনাইটেডের ফায়ার ইনসিডেন্টটা, এই টাইপের কোনো ঘটনা ঘটে থাকলে হতেই পারে যে সুও মোটো একটা রুল ইস্যু করবে যে কোনো কোর্ট। সবসময় যে মানে ফাইল করে কারো ফাইল করতে হবে তা নয়, কোর্ট হ্যাজ দ্য পাওয়ার টু সুও মোটো ইস্যু আ রুল। তাহলে সেক্ষেত্রে লিগ্যাল ফিস এবং আইনজীবী তারা কিভাবে কাজ করে? এটা তো কোনো ক্লায়েন্টের পক্ষ হয়ে কেউ করছে না, তাহলে এটা how does it work? যে কোর্ট যখন সুও মোটো রুল ইস্যু করবে, তার অর্থ যে কোর্ট হয়তো সংশ্লিষ্ট যে পাবলিক অথরিটি গুলো আছে তাদেরকে বলছে কোর্টে এসে জবাব দিতে, যেটাকে বলি শো কজ। তখন সেই পাবলিক অথরিটিটা তো তারা তাদের লয়ার্স অ্যাপয়েন্ট করবেই সেই ব্যাপারে। ব্যারিস্টার রচনা, তাহলে কি দুটা পক্ষ দাঁড়ালো এখানে, বিচারক এক পক্ষ অথবা কোর্ট এক পক্ষ এবং অন্য পক্ষ হচ্ছে যে অথরিটি? যেটা করে যে তখন অনেক লয়ার্সই আইদার নিজেদের সার্ভিস ভলেন্টিয়ার করে, যে এই পক্ষটা মানে এই সাইডের মামলাটা পরিচালনা করার জন্য তারা, বা কোর্ট অনেক সময় অ্যাপয়েন্ট করে থাকে যে আপনি করেন এই মামলাটা, সেটাও হয়ে থাকে। কিন্তু এগুলো ইউজুয়ালি জনস্বার্থমূলক বিষয় নিয়ে হয়, তো সো ওখানে এই মানে মানে যারা পেটিশনার তারা চার্জ করে না, এগুলো কোনো সার্ভিসই দিয়ে থাকে। আমরা আরেকটা ব্যাপার সচরাচর দেখি, স্পেশালি ইন দ্য এলিট সোসাইটি, তাকে আমি লিগ্যাল নোটিস সেন্ড করলাম, আইনি নোটিশ আমার উকিলকে দিয়ে, কোনো ইম্প্যাক্ট বা এটা কি কোনো ভ্যালু? I mean, how does it work? I mean, is it really a heavy, prestigious action from the legal perspective? I mean, it's key. Legal notice, is it only a piece of paper? Should I care or I shouldn't care about it? No, absolutely. You should care very much about it. Legal notice হচ্ছে মামলা ফাইল করার আগের স্টেপ। যে আমি ডিরেক্টলি আপনার এগেইনস্টে মামলা না ফাইল করে আপনাকে একটা লাস্ট সুযোগ দেব, এটা বলে যে দেখেন আপনি যদি মানে this is how you violated the law, so if you don't do this I'm going to take legal action against you বলে একটা সময়সীমা ইউজুয়ালি দেয়া হয়, সুযোগ দেয়া হয়। যদি ওই তখন কারেক্টিভ মেজার্স না নেয় সেক্ষেত্রে মামলা ফাইল করা হয়। সো এভরিওয়ান শুড টেক লিগ্যাল নোটিস ভেরি সিরিয়াসলি, কারণ এটা জাস্ট one step away from filing a legal suit, মানে filing a legal case. তাহলে আমি আরেকটু একটা ডেমনস্ট্রেশন অ্যাপ্লাই করি। ফর এক্সাম্পল, আপনি একজনের পক্ষ হয়ে আমাকে লিগ্যাল নোটিস ইস্যু করলেন, and I'm feeling threatened, number one. Number two, আমি মনে করতেছি যে আমার প্রেস্টিজের একটা মানের একটা হানি হলো। Then I'm asking my lawyer to take action against your client on two issues. যে আমাকে থ্রেট করতেছে যে এই করবে, আর আমি বলতেছি যে আমার মানহানিও হবে। তাহলে ইটস লাইক এ পিং পং গেম, আই মিন ব্যাক এন্ড ফোর্থ। আলটিমেটলি হাউ ডাজ ইট রিজলভ, কিভাবে এটার সলিউশন হবে? তাহলে কি আইনের মারপ্যাচে এখান থেকে কি সূত্রপাত হয়, এটা চলতেই থাকে দীর্ঘ সূত্রিতার দিকে? First and foremost, ধরেন আপনার বিরুদ্ধে যদি কোনো legal notice is served upon you, the first thing that you should do is যে আপনি একজন আইনজীবীকে হায়ার করে send the legal notice to him and get his advice. So normally যেটা করে থাকি যে কোনো ক্লায়েন্ট যদি আমার কাছে একটা legal notice নিয়ে আসে যে দেখেন এটা আমার উপর সার্ভড হয়েছে, আমি এখন কি করব, the first thing we do is পুরো লিগ্যাল নোটিসটা এক্সামিন করে দেখে আমরা একটা জবাব তৈরি করি টু দ্যাট লিগ্যাল নোটিস। কারণ অনেক সময় দেখা আছে যে লিগ্যাল নোটিসে হয়তো ভালো কোনো আর্গুমেন্টই নেই, যে তারা যদি মামলাও ফাইল করে কোনো লাভ হবে না। সো সেক্ষেত্রে আমরা একটা স্ট্রং জবাব দেই তখন লিগ্যাল নোটিসের। সো এর জন্য লিগ্যাল নোটিস পাওয়ার সাথে সাথে দ্য ফার্স্ট থিং এনিওয়ান শুড ডু ইজ গো টু আ লয়ার অ্যান্ড রেসপন্ড টু দ্যাট লিগ্যাল নোটিস অ্যান্ড প্রিপেয়ার ইউরসেলফ যে সে যদি মামলা করে তাহলে আমি কি করবো। তো ওর জন্যই যে আপনি যে বললেন না যে এই লিগ্যাল ইয়েটা কি প্রসেসটা কি তখন থেকেই শুরু হচ্ছে, আই উড সে অ্যাবসলিউটলি তখন থেকে, কারণ ইটস জাস্ট ওয়ান স্টেপ অ্যাওয়ে ফ্রম টেকিং লিগ্যাল অ্যাকশন এগেইনস্ট ইউ। আর এটা যে থ্রেট একভাবে মানে ইটস লিগ্যাল অ্যাকশন নেয়ার আগে দিস ইজ দ্য ফর্মালিটি। অনেকে ভাবে যে লিগ্যাল নোটিস পেয়ে অনেক সময় সেটেলড হয়ে যায় ম্যাটারটা, যে তখন কেউই কোর্ট কাছারি ঝামেলায় পড়তে চাচ্ছে না, চলেন আমরা বসে কথাবার্তা বলে মিটমাট করে নিই, বা আমরা যদি বসতে না পারি ডিরেক্টলি তাহলে let our lawyers sit and settle the matter so that we don't take it to court.
তো ওইটাও আরেকটা কারণ যে লিগাল নোটিস শুড বি টেকেন সিরিয়াসলি, যে কোর্ট অ্যাভয়েড করার ক্ষেত্রেও কিন্তু এটা ইম্পর্টেন্ট। হয়তো কোর্টে যাওয়ার প্রয়োজনই হবে না, কারণ আপনি ধরেন আপনার উপরে একটা লিগাল নোটিস সার্ভড হলো, আপনি সেই নোটিসটা নিয়ে আপনার লয়ারের কাছে গেলেন, লয়ার বলল যে দেখেন দে হ্যাভ মেড আউট আ ভেরি গুড কেস এগেনস্ট ইউ, এটা যদি কোর্টে যায় আপনার জেতার চান্সটা কম। আই উড সাজেস্ট আপনি তাদের সাথে বসে একটা সমঝোতা করে ফেলেন, তাহলে ইউ শুড ডু দ্যাট। So that is why it's very important legal notice পাওয়ার সাথে সাথে go to a lawyer and get his advice. আরেকটু জানতে চাচ্ছি ব্যারিস্টার রচনা, স্ট্যাম্পের ক্ষেত্রে as you said you're dealing with the corporates and commercial laws probably, আমরা যখন কন্ট্রাক্ট করি মেবি between buyer and seller for example any trade agreement, এটা কি স্ট্যাম্পে প্রিন্ট আউট করে সাইন করতে হবে? এটার মূল্যটা কেমন আর কি between white paper and stamped paper? আর সেক্ষেত্রে কি আবার দেখি আমরা স্ট্যাম্পে লেখা থাকে এটা এত টাকার স্ট্যাম্প, ওখানেও কি কোনো আইনের মারপ্যাচ আছে? জি জি জি, এখানে যেরকম আইনে আমাদের স্ট্যাম্পের উপর যে আইনটা আছে সেটা শিডিউল গুলোতে ইয়ে করা আছে যে কি ধরনের এগ্রিমেন্টে কত টাকার স্ট্যাম্প পেপার লাগবে, আর এগ্রিমেন্টটাকে মানে চুক্তিটাকে লিগাল এনফোর্সেবিলিটির জন্য, তারপরে ধরেন এই কন্ট্রাক্ট রিলেটেড যদি ফিউচারে কোনো লিগাল ডিসপিউট হয় সেক্ষেত্রে টু মেক ইট অ্যাডমিসিবল ইন আ কোর্ট অফ ল সব ফর্মালিটি গুলো ফুলফিল করেই কিন্তু কন্ট্রাক্টে এন্টার করতে হবে, সেটা দেখতে হবে। সো দ্যাটস ওয়াই স্ট্যাম্প পেপার ইজ ওয়ান অফ দোজ ফর্মালিটিজ দ্যাট হ্যাভ টু বি ফুলফিলড ফর দিস টু বি অ্যাডমিসিবল ইন আ কোর্ট অফ ল অ্যাজ এভিডেন্স অফ দ্য কন্ট্রাক্ট ইটসেলফ। সো এর জন্য আইনে নির্ধারিত যে অ্যামাউন্টটা দেয়া আছে সেই অ্যামাউন্টের স্ট্যাম্প পেপারের উপরই কন্ট্রাক্টটা করতে হবে। আমরা তো অনেক সময় দেখি টাকা জাল হয়, জাল নোট, স্ট্যাম্প পেপার কি জাল হতে পারে? এখন তো অনেক কিছুই জাল হতে পারে শোনা যাচ্ছে, সো একটু কেয়ারফুল থাকা উচিত, একটু মানে মানে এগেন মানে এই ধরেন আমাদের সুপ্রিম কোর্টের প্রাঙ্গণেই কিন্তু স্ট্যাম্প পেপারস কিনতে পাওয়া যায়, সো ওখানে গেলে মানে অথেন্টিক জায়গা থেকে প্রপার ভেন্ডার্স থেকেই স্ট্যাম্প পেপারস কেনা উচিত। এন্ড টু বি অ্যাবসলিউটলি অন দ্য সেফ সাইড, আপনার কন্ট্রাক্ট যে কোনো কন্ট্রাক্টে এন্টার করার আগে তো আই উড স্ট্রংলি সাজেস্ট গেটিং এ লয়ার্স অ্যাডভাইস। সো সেই লয়ারের মাধ্যমে, লয়ারের অফিসের মাধ্যমে আপনি স্ট্যাম্প পেপারটা ক্রয় করাটা উচিত, তাহলে যদি সন্দেহ থাকে। আমরা যেমন টাকার ক্ষেত্রে শুনি বাংলাদেশ ব্যাংক থেকে যে হচ্ছে সিকিউরিটি মার্ক কোড, ওরকম কি কোনো মার্ক বা কিছুর ব্যবস্থা কি নেই? কারণ আমি যদি আজকে গ্রামে থাকি, আমাকে কেউ একটা পিস অফ পেপার দিয়ে বললো দিস ইজ দ্য স্ট্যাম্প, and sometimes it's very expensive, maybe 500 টাকা, 1000 টাকাতে আমি অনেকে হয়তো ফটোকপি করে দিচ্ছে আমাকে কালার প্রিন্ট, আমি কিভাবে বুঝবো যদি কোনো সিকিউরিটি মার্ক বা আইডেন্টিক্যাল কোনো মার্ক না থাকে বা কোর্ট থেকে যদি কিছু বলে না দিয়ে থাকে, কিভাবে ট্রাস্ট করবো? অনেস্টলি ওভাবে যেরকম ব্যাংক নোটস আইডেন্টিফাই করার জন্য যেগুলো আছে আমার ধারণা ওরকম হয়তো কিছু নেই, কিন্তু নাম্বার দেয়া থাকে, ডেট দেয়া থাকে। সরি এখানে আই ডোন্ট থিঙ্ক আই এম বিং অফ a lot of help here, বাট যেরকম আমরা নর্মালি কোর্ট থেকেই কিনি এবং আমাদের ক্লার্কের মাধ্যমে কেনা হয় যাতে অথেন্টিক হয়। তো আমার জানা মতে নাম্বার দেয়া থাকে, একটা ডেট দেয়া থাকে, এরকম কিছু, কিন্তু কি মার্কস টু আইডেন্টিফাই ফেক ফ্রম রিয়েল এটা আমি ঠিক সঠিক শিওর না। আবার এমনও তো হতে পারে আমরা এই ফেক অপরচুনিটিটা বা ফেকের স্কোপিংটা ইন ফিউচার প্রবাবলি বন্ধ করে দিতে পারি যখন আমরা ভার্চুয়াল কোর্টের দিকে যাব, তখন তো এটা আমাদের অনেক হেল্প করবে টু মিনিমাইজ অল দিস টেনশনস, হ্যাসেলস এন্ড অলসো ওয়েস্টেজেস, নাকি বলেন? ভার্চুয়াল কোর্টের দিকে গেলে মানে এখন তো আমরা কথা বলছিলাম যে স্ট্যাম্প পেপারে কন্ট্রাক্ট প্রিন্টিং এর কথাটা, সো কন্ট্রাক্টস তো থাকবেই, স্ট্যাম্প পেপারও থাকবে। সো ডিজিটালি করা যায় না, তাহলে তো আমার পেপার নিয়ে কোনো ইভেন্চুয়ালি তো আমার ধারণা যে সবকিছুই ডিজিটাল করা যাবে, সো ওইটা তো আই থিঙ্ক আইটি এক্সপার্টসরা উড বি এবল টু ডিল উইথ দ্যাট, বাট যদি ডিজিটালি করা যায় তাহলে তো সেফ হয় সবচেয়ে বেশি ইভেন্চুয়ালি। বাট এখনো যেরকম ইলেকট্রনিক সিগনেচার নিয়ে তো আমাদের এখানে অনেক কনফিউশন আছে, সো অনেক কাজ করতে হবে এগুলোর উপরে যা মনে হচ্ছে।
লং ওয়ে টু গো। আরেকটা ব্যাপার, আমি আমার কেস নিজে কি লড়তে পারবো উইদাউট এনি লয়ার? আমি হয়তো বা লয়ার কোনো স্টুডেন্ট না, আমি লয়ার না, বাট আমি বাদী বা বিবাদী হয়ে নিজে আমার কেস কি লড়তে পারবো? আইন কি বলে? ইউ ক্যান, মানে ইউ ক্যান রিপ্রেজেন্ট ইউরসেলফ, আইনে ওটা পারমিটেড। অ্যান্ড এটা অনেকেই করে, হয়তো লিগ্যাল কস্টের কারণে করতে পারে, বাট করে, অ্যান্ড এটা অ্যালাউড ফুলি। আরেকটা জিনিস এখানে আমরা যেহেতু অনেকবারই এই টপিকটাকে টাচ করলাম যে অ্যাফোর্ডেবিলিটি, আমাদের কিন্তু ন্যাশনাল লিগ্যাল এইড সার্ভিসেস অর্গানাইজেশন আছে, যে আপনার ইনকাম একটা সার্টেন লেভেলের নিচে হলে ইউ কোয়ালিফাই ফর লিগ্যাল এইড to conduct your cases. So this is another thing যেখানে সাধারণ মানুষ can look into, যে একটা certain level, exactly কি লেভেলটা আমি ওটা শিওর না, বাট একটা certain লেভেলের নিচে হলে you qualify for legal aid. সরকারি যে অর্গানাইজেশনটা আছে তারাই লিগ্যাল এইড দিচ্ছে, এছাড়াও এনজিওস অনেকে লিগ্যাল এইডে ইনভলভড আছে। সো অ্যাফোর্ডেবিলিটি, ইফ দ্যাট ইজ অ্যান ইস্যু, তাহলে লিগ্যাল এইডের অ্যাভিনিউ গুলো এক্সপ্লোর করা উচিত হবে। Barrister Rashna, at the end of the day, we are human being. আইনজীবী হিসেবে আমি আমার ক্লায়েন্টের পক্ষে আদালতে লড়ছি, অনেক আইন কানুনের মার প্যাচ নিয়ে রাত দিন চেষ্টা করে নিজেকে প্রস্তুত করছি যাতে সে জাস্টিস পায়, নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে আদালতের সামনে। বাট আমরা তো মানুষ, আমাদের তো ভুল হতেই পারে। এমন যদি হয়ে যায় যে আমার কারণে, আমার ইম্যাচুরিটির কারণে বা আনস্কিলফুলনেসের কারণে কোনো একটা মিস হয়ে গেল এবং আমার ক্লায়েন্ট সে নির্দোষ প্রমাণ নিজেকে করতে পারলো না বা আমি তাকে করতে পারলাম না, সেক্ষেত্রে কি অ্যাজ এ লয়ার আমি সেকেন্ড চান্স পেতে পারি আমার সেই ভুলটাকে শুধরানোর, বা কি করবো আমাদের তখন কি করার থাকে অ্যাজ এ লয়ার? এখানে মানে it really depends যে what are the facts of that particular case, কিন্তু মানে আপনার তো অ্যাপিল করার সুযোগ সবসময় থাকে। সো আপনার মানে অ্যাজ এ লয়ার যদি কারো ইনকম্পিটেন্সের জন্য একটা কি বলবো নেগেটিভ অর্ডার চলে আসে কোর্ট থেকে, তাহলে দ্য অনলি অপশন ওপেন হচ্ছে টু অ্যাপিল এগেইনস্ট দ্যাট অর্ডার টু দ্য হায়ার কোর্ট। না সেটা ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে কি আমি অ্যাজ ইউজুয়াল নর্মাল প্রোটোকল ফলো করবো? আমি কি আমার ক্লায়েন্টকে বলবো দ্যাটস মাই নেক্সট visit charges and so on, you should carry? It honestly will vary from lawyer to lawyer, but আমার যদি মনে হয় যে আমার কোনো ভুলের কারণে তার কারো কোনো ক্ষতি হয়েছে, তাহলে আইডিয়ালি তো আপনার সেটা কনফেস করা উচিত যে দেখেন আমার ভুলের কারণে হয়েছে এন্ড আমি আপনাকে রেফার করে দিচ্ছি, আপনি অমুক অমুকের কাছে যান, he'll be able to do a better job than I did. বাট এটা হয়তো সবাই করবে না, কারণ কেউ তো নিজের ভুল অ্যাডমিট করতে চায় না, ওখানে অনেক প্রবলেমস দেখা দেয়। কারণ আমরা রেগুলারলি কোর্টে দেখি যে লয়ার হয়তো সবচেয়ে ইম্পর্টেন্ট যে আর্গুমেন্টে ছিল একটা কেস জেতার জন্য, সেটাই কোর্টে প্লেস করেনি এন্ড সেই কারণে হেরে গেল। কিন্তু খুব কমই আছে আই গেস এমন লয়ার যারা সেটা অ্যাডমিট করবে এন্ড অ্যাসিস্ট করবে ক্লায়েন্টকে অর রেফার করবে ক্লায়েন্টকে টু সামওয়ান এলস, বাট সেটাই করা উচিত। রশনা ইমাম কেন ব্যারিস্টার হলো? কেন ব্যারিস্টারি পড়ালেখা করলো? কেন? অন্য কিছু তো হতে পারতো। এটার পেছনে তো one of the main reasons is my father. I am a second generation lawyer. তো ছোটবেলা থেকে এই পেশার প্রতি যে শ্রদ্ধাটা বাবার চোখে দেখেছি, সেটা একটা বড় কারণ যে তখন থেকে হতে চাইতাম। তারপরে যে ডেডিকেশনটা দেখেছি, সেটা দেখে কখনো যে ভয় পেয়েছি তা না, জাস্ট মনে হয়েছে যে যে কোনো কিছুতেই ভালো করতে হলে এরকম ডেডিকেশনই থাকতে হবে। সো ওই শ্রদ্ধা, ওই ডেডিকেশন, তারপরে অনেক যে মানে ভালো কাজ করার যে সুযোগ, আমার মনে হয় সব পেশায় থাকে না। আর আমার মনে হয় পার্সোনালি আইন পেশায় প্রচুর সুযোগ আছে ভালো কাজ করার। এন্ড ভালো বলতে যে ক্লায়েন্ট স্পেসিফিক কাজ তা না, ধরেন এই জনস্বার্থমূলক মামলা যেগুলোতে আমি করছি লাস্ট বেশ কয়েক বছর ধরে, এই অ্যাভিনিউ গুলো সব পেশায় থাকলে হয়তো খোলা থাকতো না আমার কাছে।
তো এগুলোই কারণ যে বাবার যে শ্রদ্ধাটা ছিল প্রফেশনের প্রতি এবং এই প্রফেশনের যে স্কোপটা আছে টু মেক এ ডিফারেন্স, টু হ্যাভ এন ইম্প্যাক্ট, টু চেঞ্জ লাইভস, এই কারণগুলোর জন্যই এই পেশায় আসা মূলত। অনেকক্ষণ বেশ ভারী ভারী কথা বলা হয়ে গেল, একটু হালকা একটা কথা বলি, ঠিক আছে? ফ্যামিলি ভ্যালিউস থেকে, ফ্যামিলি ইন্সপিরেশন থেকে আপনি আসলেন, ল নিয়ে পড়ালেখা করলেন, লিগাল প্র্যাকটিস আসলেন, ঠিক আছে, ফ্যান্টাস্টিক, এটা হতেই পারে। কিন্তু আরেকজন অ্যাডভোকেটকে বিয়ে করলেন কেন? আরেকজন ব্যারিস্টারকে বিয়ে করলেন কেন? সরি, আই ডিড নট। আমার হাজবেন্ড ইজ নট এ লয়ার। রিয়েলি? জি জি জি, উনি লয়ার না, উনি পড়াচ্ছেন নর্থ সাউথে এবং উনি পলিটিশিয়ান, বাট নট এ লয়ার। আচ্ছা, তাহলে এটা তো মনে হচ্ছে রেয়ার কেস, কারণ আমরা দেখি একজন উকিল উকিলকে বিয়ে করে, একজন ডক্টর ডক্টরকে বিয়ে করে, একজন ডক্টর ডক্টরকে বিয়ে করে। জি। আপনার ক্ষেত্রে তো অনেকগুলো কারণ আমি একটা একটা করে বলি। একটা হচ্ছে গিয়ে আই হ্যাড মেড আপ মাই মাইন্ড ভেরি আর্লি অন যে যাই করি নাই করি আমি উকিলকে বিয়ে করব না। এটা এটার একটা মেইন কারণ হচ্ছে টু মেনি লয়ার্স ইন দ্য ফ্যামিলি। মাই ফাদার ইজ এ লয়ার, আমার ভাই লয়ার, এখন আমার দেবরও লয়ার, যা বের হলো। এত লয়ার্স দেখতে দেখতে আই ডিড নট ওয়ান্ট অ্যানাদার লয়ার। ওকে, আই ওয়ান্টেড মানে একদম ভিন্ন জগৎ থেকে আসবে এমন কাউকে যার থেকে অনেক কিছু এক্সচেঞ্জ করার আছে, আমার শেখার আছে, ওনার শেখার আছে। লয়ার্স হলে হবে কি আমার আর কিছু জানার বা শেখার অভাবে নেই, কারণ এতগুলো মেম্বার্স অলরেডি আছে একটা ফ্যামিলিতে। আর এমনিতেই আমাদের ডিনার টেবিল কনভারসেশন, লাঞ্চের কনভারসেশন, মানে এভরিথিং টার্নস ইনটু অ্যান আর্গুমেন্ট। আমার মায়ের জন্য আনবেয়ারেবল হয়ে যায় আমাদের সাথে বসাটা। তো আই ডিডন্ট ওয়ান্ট দ্য সেম ফর মাই চিলড্রেন, যে বসলেই বাবা মা সারাদিন খালি কোর্ট কাছারির আলাপ করতে থাকবে, ওগুলো আমি চাচ্ছিলাম না। সো আই নিউ যে আমি কখনো লয়ার বিয়ে করব না, এন্ড থ্যাঙ্কফুলি হি ইজ নট এ লয়ার। আমি এখন রিকল করতে পারছি কেন ওয়াজ সেইং দ্যাট ইওর হাজব্যান্ড মাইট বি এ লয়ার। আমরা তাকে অনেকে চিনি হয়তোবা, ববি হাজ্জাজ, ভেরি গুড জেন্টলম্যান। কারণ কি জানেন, আমি তার অনেক ছবি অনলাইনে দেখেছি উইথ ব্ল্যাক কোট, হোয়াইট শার্ট। So in my mind, আইনজীবী, উকিল, barristers mean Black jacket and white shirt, জি। oh my goodness, আমাদের আসলে এই চিন্তা ভাবনা গুলো ভাবতে হবে। I'll let him know যে এই কারণেই সবাই ভাবে হয়তো, কিন্তু এটা আমি এর আগেও শুনেছি কিন্তু। So you're not the only one, অনেকেই ভাবে যে he is a lawyer. আচ্ছা, আপনি বাংলাদেশকে নিয়ে কি স্বপ্ন দেখেন? আপনি আগামী বাংলাদেশকে নিয়ে কি স্বপ্ন দেখছেন এখন? জি, স্বপ্ন তো অনেক দেখছি। তার মধ্যে একটা হচ্ছে যে অনেকগুলো মানে এই সোশ্যাল যে ইনজাস্টিসেস গুলো আমরা দেখছি এগুলো এলিমিনেট করা, যে ইকুয়াল অপরচুনিটি, তারপরে এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেনস্ট উইমেন, যেটা এখনো এক্সট্রিমলি পারভেসিভ প্রত্যেকটা সেক্টরে। সো এইটা ইকুয়ালিটি বিফোর দ্য ল, এটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, যেটা এখনো আমরা নিশ্চিত করতে পারিনি। ইকুয়াল অপরচুনিটি এখনো আমরা নিশ্চিত করতে পারিনি। উই আর স্টিল নট আ ডেমোক্রেসি, নট আ মেরিটোক্রেসি। সো দ্যাট ইজ ওয়ান রিজন। এছাড়া তো বেসিক যে আমাদের মানে অ্যাজ এ লয়ার আমি আসলে ঘুরে ফিরে না আমাদের সংবিধানের দিকেই ফেরত আসি, যে আমাদের যে বেসিক ফ্রিডম গুলো যেগুলো নিশ্চিত করা আছে আমাদের সংবিধানে, বেসিক রাইটস গুলো, সেগুলো কিন্তু এখনো উই আর স্টিল ভেরি ফার ফ্রম achieving those rights or guaranteeing those rights for all citizens. তার মধ্যে ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট রাইট, যেটা আমরা দেখি যে অনেকভাবেই লঙ্ঘন করা হচ্ছে। যে কোনো লিবারাল ডেমোক্রেসিতে there has to be a room for dissent, there has to be a room for fair criticism, কারণ ক্রিটিসিজম বা সমালোচনা ছাড়া কোনো কিছুই ইমপ্রুভ করা যাবে না, কোনো সিস্টেমই ইমপ্রুভ করা যাবে না। তো এগুলোই আমি বলবো। এরকম তো লিস্টটা আসলে শেষ হবে না যদি বলা শুরু করি, তাই আমি একটু সংক্ষেপে বললাম। আপনারও পারিবারিক জীবন রয়েছে, আপনারও সন্তান রয়েছে, প্রফেশনের ক্ষেত্রে অনেক আপস এন্ড ডাউনস হতেই পারে প্রতিটা দিন বিভিন্ন কেসের ক্ষেত্রে। হাউ ডু ইউ ট্যাকেল ইউর মেন্টাল হেলথ? মানসিক স্বাস্থ্যটা কিভাবে মেনটেন করেন, কিভাবে নিজেকে ঠিক রাখেন যাতে করে
জীবনের অন্য কাজগুলো স্বাভাবিক নিয়মে করতে পারেন? যেহেতু আপনি প্রথমে বলে নিয়েছেন যেটা হচ্ছে লাইট কনভারসেশনের সেগমেন্ট, আমি প্রথমেই বলি আই থিঙ্ক আই এম এন ইনসেইন পারসন, আই এম নট কমপ্লিটলি সেইন। সেড দ্যাট, যে আমার মনে হয় আমি একেবারেই আমার মেন্টাল হেলথ ঠিক করতে পারি না, কিন্তু চেষ্টা চালানো হচ্ছে প্রত্যেক দিন। সেটা হচ্ছে যে মানে কাজে অত্যন্ত ব্যস্ত থাকা হয়, কারণ এই আইনজীবীদের ওয়ার্কিং আওয়ার্স আর এক্সট্রিমলি ব্যাড। কোর্ট থেকে এসেই চেম্বার্স এর কোনো ঠিক নেই যে কখন শেষ হবে, 8টা 9টা 10টা 11টা 12টা, তারপর বাসায় এসে 2টা 3টা পর্যন্ত কাজ করা, দ্যাট ইজ ভেরি রেগুলার। তো এখানে যেটা হয় যে আমরা আসলে ডেইলি বেসিসে প্রায়োরিটিস চেঞ্জ করতে হয়। আর যেটার জন্য এক্সট্রিমলি ইম্পর্টেন্ট আরেকটা জিনিস হচ্ছে গিয়ে দ্য রাইট লাইফ পার্টনার। তো আমি আর আমার হাজবেন্ডের মধ্যে ওই আন্ডারস্ট্যান্ডিংটা আছে যে আমি যদি ব্যস্ত থাকি, হি উইল ফোকাস মোর অন দ্য ফ্যামিলি, উনি যদি ব্যস্ত থাকে আই উইল ফোকাস মোর অন দ্য ফ্যামিলি। তো এভাবেই টানা হ্যাচড়া করে করে দিন পার হয়ে যাচ্ছে, যে অনেক সময় দেখা যাচ্ছে আমার ব্যস্ততার কারণে উনি বাচ্চাদের লেখাপড়াটা দেখছে, বা ওনার ব্যস্ততার কারণে আমি দেখছি, বা স্কুলের ডিউটিটা উনি করছে বা আবার আমি করছি। তো এভাবেই একটা ব্যালেন্স ক্রিয়েট করা হয়, কিন্তু এতটুকু আমরা এনশিওর করি যে মানে ইনফ্যাক্ট অন আ ডেইলি বেসিস যে আমাদের একটু কোয়ালিটি কনভারসেশনের সময়টা যাতে হয়, সেটা 15 মিনিট হলেও যেতে হয়, যে আছে কি হলো সারাদিনে, মানে ওয়ের আর ইউ মেন্টালি, কোনো এমন কিছু হয়েছে যেটা আমার জানার দরকার, হয়তো এত সিরিয়াসলি না, একটা কফি নিয়ে বসে 15-20 মিনিট আধা ঘন্টা বা 1 ঘন্টা আলাপ করা, এটা আমরা চেষ্টা করি সবসময় যাতে অ্যাজ এ ফ্যামিলি আমরা করতে পারি, মানে বাচ্চা নিয়ে করি বা নিজেরাও করি। সো ওটা আই থিঙ্ক যে কোনো ফ্যামিলির জন্য ইম্পর্টেন্ট, যে কোনো ফ্যামিলির স্যানিটির জন্য ইম্পর্টেন্ট। এন্ড আমাকে নিজেকে সেইন রাখার জন্য আমি ওই ফ্যামিলি টাইমের থেকে বেশি ইম্পর্টেন্ট আমার, মানে আই থিঙ্ক সেটা আমার জন্য সবচেয়ে এফেক্টিভ হয়, যে আমার 2 মেয়েকে নিয়ে বসে, হাজবেন্ডকে নিয়ে বসে একটু গল্প করলাম, একটা টিভি শো দেখলাম, একটা বোর্ড গেম খেললাম, এগুলোই আমরা মোটামুটি সবচেয়ে বেশি এনজয় করি। এন্ড উই আর বোথ ভেরি ফ্যামিলি ওরিয়েন্টেড, মানে আমার শ্বশুর বাড়ির সাথে আমি ক্লোজ, হি ইজ ভেরি ক্লোজ উইথ মাই প্যারেন্টস, মাই ফ্যামিলি। তো আমাদের ফ্যামিলি ওকেশনসও থাকে, যে দেখা যায় যে উইকেন্ডসে সাধারণত আমরা ঠিক বাইরে গিয়ে কি বলবো, অত ফ্রেন্ডসদের সাথে ওঠা বসা খুব কমই হয়। উইকেন্ডস আর মোস্টলি অ্যাবাউট আমার সাইডের ফ্যামিলি, ওর সাইডের ফ্যামিলি, বা আমাদের নিজেদের ফ্যামিলি, এদের সাথে কিছু না কিছু করা। কখনো কি জানতে চেয়েছেন আপনার হাজবেন্ড, যদি ইটস এ পার্সোনাল কোশ্চেন, আপনার হাজবেন্ডের কাছ থেকে কখনো কি জানতে চেয়েছেন, does he ever feel insecure, oh my god, আমি কি কিছু ভুল করলে ও আমাকে লিগ্যাল নোটিস করবে কিনা, এই ধরনের কি? এই প্রশ্নটা যদি আপনি আমার হাজবেন্ডকে করেন তাহলে আমি জানি উত্তরটা কি আসবে। ও বলবে প্রতি মুহূর্তে হয়তো এই ভয় থাকে, কিন্তু আমার মনে হয় উনি ফেয়ারলি কনফিডেন্ট। আচ্ছা, আপনি তো একটু আগে বলছিলেন যে আপনি সেকেন্ড জেনারেশন লয়ার, কি মনে হচ্ছে, আপনার কি কোনো ইচ্ছা আছে নিজের মনের মধ্যে বা কোনো আকাঙ্ক্ষা, আপনি কি দেখতে চান your angels will also devote themselves into the same profession, নাকি কি মনে হয় আপনার সন্তানদের নিয়ে আপনি কি এক্সপেক্ট করেন? আমি এক্সপেক্ট কি, ইনফ্যাক্ট আমি তো আমার 2টো মেয়ে, একজন মানে অ্যাটলিস্ট একজনকে তো আমি ব্রেইন ওয়াশ করে হলেও এই প্রফেশনে ঢোকাবো, এটা আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। তো আমার তো ইচ্ছা আছে, খুব মানে দৃঢ় ইচ্ছা আছে যে অ্যাটলিস্ট একজন এই লাইনে আসবে, কারণ ওরা 3rd জেনারেশন লয়ার্স হবে। আর যেটা হয় যে সেকেন্ড জেনারেশন বা 3rd জেনারেশন হলে তো বেনিফিটসও অনেক থাকে। তো আমার কথা হচ্ছে যে এন্ড প্লাস একটা ট্রেনিং এরও ব্যাপার থাকে, কিন্তু মানে আমাদের মানে আননোয়িংলি কিন্তু অনেক ব্যাপারে অনেক ধরনের ট্রেনিং আমরা ছোটবেলা থেকে পেয়েছি, যেটা হয়তো আমার বাবা যদি লয়ার না হতেন এটা অনেক পরে আসতো এই ধরনের ট্রেনিং আমার লাইফে। তো ওর জন্য আমার মনে হয় যে মানে 3rd বা 2nd জেনারেশন হলে একটা এজ থাকবে ওই প্রফেশনে। তো সেটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে আমি যদি কোনো ভালো কাজ করে যেতে পারি সক্ষম হয়ে, তাহলে আইড লাইক সামওয়ান টু ক্যারি অন মাই লেগেসি, এন্ড সেটা আরেকটা কারণ। সো একজনকে তো ব্রেন ওয়াশ করবোই ইনশাআল্লাহ।
তাহলে তো আর কি এলাকাতে যদি আপনাদের বাড়িকে XYZ নামে কেউ চিনে থাকে তাহলে তো ইন ফিউচার সবাই চিনবে উকিল বাড়ি আপনার এতগুলো উকিল অলরেডি আছে, ট্রু, অ্যাবসলিউটলি সত্যি। আচ্ছা যাই হোক আমরা অনেক কথা বললাম, প্রায় শেষের দিকে চলে আসছি। আপনার ড্রিম প্রজেক্ট কি যেটা আপনি করে যেতে চান এই জীবদ্দশায় ফর ইউর নেক্সট জেনারেশন অর জেনারেশনস আফটার, যে আমি একটা কিছু একটা করে যেতে চাই যেটা which is going to make me satisfied, the না আমি কিছু একটা করে যেতে পারলাম, এমন কি কোনো ড্রিম প্রজেক্ট আছে? জি, honestly speaking, Arif, dreams keep changing and dreams তো everyday change হয়, but having said that, একটা মানে আমার ইচ্ছে আছে, and এই ব্যাপার নিয়ে অনেকদিন ধরে কাজও করছি, সেটা হচ্ছে গিয়ে আমাদের স্বাস্থ্য খাত বা হেলথ কেয়ার সেক্টর যেটা, এইটার উন্নতি is one of কি বলবো is one of the topics যেটা নিয়ে I feel very strongly about this. এই আমার বেশ কয়েক বছর ধরে যে জনস্বার্থমূলক মামলাগুলোও করছি, এগুলো কিন্তু বেশিরভাগই স্বাস্থ্য খাতের উপরে ফোকাসড। আর আমার সবসময় মনে হয়েছে, মানে কিছু পার্সোনাল কারণও আছে এছাড়াও, যে যখন আমরা স্বাস্থ্য সেবা নিতে যাই আমরা কিন্তু অত্যন্ত হেল্পলেস থাকি, কারণ দ্য নেচার অফ দি সার্ভিস যে ইটস এ প্রোভাইডার ইনডিউসড সার্ভিস। আমার টেকনিক্যাল এক্সপার্টিস নেই, নলেজ নেই, আপনি ডাক্তার হিসেবে আমাকে যে অ্যাডভাইস দেবেন আমি কিন্তু প্রায় 99% কেসে ওটার উপর পুরোপুরি নির্ভর করব। সো দ্যাটস ওয়াই আমার মনে হয় স্বাস্থ্য খাতে অ্যাকাউন্টেবিলিটি আসাটা অত্যন্ত প্রয়োজন, এবং বাংলাদেশে একেবারেই নেই। মানে বাংলাদেশে যে আর আমাদের এই যে এই মহামারী তে আরো বেশি এক্সপোজড হয়ে গেছে দ্য ফ্রাজাইল স্টেট অফ দ্য হেলথ কেয়ার সেক্টর ইন বাংলাদেশ। মানে এখানে যে আরো অনেক কাজ করতে হবে, এবং আমি যে লাইনে যে পেশায় আছে এখান থেকে অনেক কাজ করার স্কোপও আছে, এটাকে আমি ফুললি ইউটিলাইজ করতে চাই, এন্ড আই রিয়েলি ওয়ান্ট টু মেক এ ডিফারেন্স টু দিস সেক্টর। কারণ এখানে প্রত্যেকটা মানুষ সাফার করছে। আপনার কাছে আপনি যতই কি বলবো এরকম এই যে এই মহামারী চলাকালীন, ইট ডাজন্ট ম্যাটার ইফ ইউ ক্যান এফোর্ড the most expensive healthcare service in the world, ফ্লাইট সাসপেন্ডেড হয়ে গেলে তো আপনার বাংলাদেশের হাসপাতালেই যেতে হবে। তখন যদি সেই হাসপাতালের স্বাস্থ্য সেবার মানটা একেবারে আপ টু দ্য মার্ক না হয়, you will suffer. It doesn't matter if you're the richest person in Bangladesh at this point. So এর জন্য আমার মনে হয় যেটা সবাইকে এফেক্ট করে। অ্যান্ড এখানে যেরকম বলতে গেলে অনেকগুলো বিষয় চেঞ্জ করতে হবে। একটা হচ্ছে যে দ্য লজ অ্যান্ড পলিসিজ ইন প্লেস দ্যাট গভর্ন দ্য হেলথ কেয়ার সেক্টর, অনেক ঘাটতি আছে, এগুলো পূরণ করতে হবে। রোবাস্ট একটা মনিটরিং মেকানিজম করতে হবে। আমাদের দেশে এখন যেটা হয় যে ডিজি হেলথ সার্ভিসেস একটা লাইসেন্স দিচ্ছে একটা প্রাইভেট হাসপাতালকে, তারপরে কিন্তু হাত ঝাড়া দিয়ে ওনারা সিন থেকে বের হয়ে যাচ্ছে, এই কোনো ধরনের মনিটরিং হচ্ছে না প্রাইভেট হাসপাতালগুলো। সো একটা রোবাস্ট মনিটরিং মেকানিজম থাকতে হবে। থার্ডলি আমাদের যেটা প্রয়োজন, অ্যাকাউন্টেবিলিটি। কেউ যদি মেডিকেল নেগলিজেন্সে সাফার করে থাকে, দ্যাট হসপিটাল অর দ্যাট ডক্টর হ্যাজ টু বি হেল্ড অ্যাকাউন্টেবল। আর এই অ্যাকাউন্টেবিলিটির অভাবে কিন্তু আরেকটা খুব কি বলবো ডিস্টার্বিং ফেনোমেনন আমরা দেখতে পাচ্ছি, যে মারধর করে ডাক্তার সাহেবকে মেরে ফেলছে, মারধর করে ভাঙচুর করছে হাসপাতালে। কারণ কি? কারণ মব জাস্টিস প্রিভেইল করে তখনই যখন অ্যাকাউন্টেবিলিটি থাকে না। মানুষ আইনকে নিজের হাতে তখনই নেয় যখন সে ভাবে যে আমার কোনো উপায় নেই, লাভ হবে না মামলা করে, লাভ হবে না পুলিশের কাছে গিয়ে। সো অ্যাকাউন্টেবিলিটি ইজ দ্য থার্ড থিং। আরেকটা হচ্ছে অ্যাওয়ারনেস, মানে জনগণকে অ্যাওয়্যার করা অ্যাবাউট দেয়ার হেলথ রাইটস অ্যান্ড ট্রেনিং অফ ডক্টরস, এথিক্যাল ট্রেনিং অফ ডক্টরস সাংঘাতিক প্রয়োজন। এই প্রত্যেকটা দিকে আমাদের সবাইকে যে যেভাবে পারি কাজ করতে হবে। মানে আপনাদের মতো যদি আমি মিডিয়ায় থাকি, সেক্ষেত্রে অ্যাওয়ারনেস বিল্ডিং এ মিডিয়া ক্যান প্লে এ ভেরি ইম্পর্টেন্ট রোল। মিডিয়ার থেকে বড় রোল অ্যাওয়ারনেস বিল্ডিং এ নো ওয়ান ক্যান প্লে। আমাদের মতো আইন পেশায় থাকলে ল পলিসিতে চেঞ্জ আনাতে, জনস্বার্থমূলক মামলা ফাইল করে উই ক্যান প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল। এনজিও গুলো অ্যাডভোকেসি এবং অ্যাওয়ারনেসে দে ক্যান প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল। সো আমরা সবাই নিজেদের জায়গা থেকে উই ক্যান প্লে এ রোল, এন্ড দ্যাটস হোয়াট আই ওয়ান্ট টু ডু। যে আমার জায়গা থেকে যতটুকু করা যায় আমি এই স্বাস্থ্য খাতটা ইমপ্রুভ করাতে ডিভোট করতে চাই। তো একভাবে বলতে গেলে এটাই ইজ ওয়ান অফ মাই অ্যাসপিরেশনস ও ড্রিমস। কেমন লাগলো আজকের অনুষ্ঠানে এসে? খুবই ভালো লাগলো।
আই উড সে অনেক খোলামেলা ভাবে অনেকক্ষণ আলাপ করতে পারলাম, অনেক বিষয়ে আলাপ করলাম, হালকা বিষয়গুলোতেও আলাপ করলাম, তো অত্যন্ত ভালো লাগলো। অ্যান্ড আমার মনে হচ্ছে যে চ্যানেল 20 যে উদ্যোগটা নিয়েছে, আপনারা যে উদ্যোগটা নিয়েছেন সেটা হচ্ছে গিয়ে আম, খুব মানে এনরিচিং কন্টেন্ট আনার চেষ্টা করছেন, যেটা অবশ্যই একটা প্রশংসনীয় উদ্যোগ। এবং আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আপনারা দেশের বাইরে থেকেও যে দেশের কথা ভাবছেন, and that you carrying Bangladesh in your hearts, that itself is commendable, and I thank you for that, you and your wife, for that. থ্যাংক ইউ ভেরি মাচ ব্যারিস্টার রচনা। দর্শক মন্ডলী, এর সাথে আমাদের আজকের পর্ব আমরা এখানে শেষ করব। যেমনটা বলছিলেন আমাদের অতিথি ব্যারিস্টার রশনি ইমাম, আসুন আমরা সকলেই আমাদের নিজেদের স্বাস্থ্য খাত, স্বাস্থ্য সেবা নিয়ে চিন্তা করি, ভাবি, আরেকটু মানবিক হই, একে অন্যকে সহায়তা করি, দেশকে এগিয়ে নিয়ে যাই। আলটিমেটলি আমি ভালো থাকলে, আমরা ভালো থাকলে আমাদের দেশ ভালো থাকবে। আসুন একসাথে কাজ করি। আবারও দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে নতুন এক অতিথিকে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং বাংলাদেশ সরকার প্রদত্ত স্বাস্থ্য বিধিনিষেধগুলো মেনে চলুন। ধন্যবাদ সবাইকে।